আচ্ছা, এতক্ষণ ধরে আমরা একটা বাংলা বাক্যকে ইংরেজি করার জন্য বা একটা ইংরেজি বাক্য গঠনের জন্য অনেক কিছুই শিখলাম। এবার আমরা এই যে ইংরেজি বাক্য গঠন করা শিখলাম, এরকম একটা ইংরেজি বাক্যের সাথে আরেকটা ইংরেজি বাক্য যুক্ত করে দিয়ে কিভাবে একটা বড় বাক্য গঠন করা যায় সে বিষয়টা দেখব। সো আগে আমাদের বোঝা উচিত যে বাংলার কোন শব্দগুলা দিয়ে হচ্ছে আমরা একটা বাংলা বাক্যকে অন্য আরেকটা বাংলার সাথে বাংলা বাক্যের সাথে যুক্ত করতে পারি। যেমন এখানে বইয়ের দিকে তাকান একটু, কিছু শব্দ দেওয়া আছে এবং, অথবা, কিন্তু, তবুও, তাই। এসব ব্যবহার করে আমরা কি করতে পারি, একটা বাংলা বাক্যকে আরেকটা বাংলা বাক্যের সাথে জুড়ে দিতে পারি। যেমন ধরুন আমি বললাম যে আমার ভাই একজন ডাক্তার এবং সে একজন ভালো মানুষ। এই যে এবং কথাটা দ্বারা ওই পাশে সে একজন ভালো মানুষ আরেকটা বাক্যের সাথে আমার ভাই একজন ডাক্তার, এই দুইটা কথা জুড়ে দিলাম। এরকম করে একটা ছোট বাক্যকে আরেকটা বাক্যের সাথে সংযুক্ত করে একটা বড় বাক্য গঠন করা সম্ভব কিছু শব্দ দিয়ে। সো আমরা নিচের টেবিলে সেই শব্দগুলো সম্পর্কে জানবো। প্রথমে আমরা যে শব্দটা দেখতে পাচ্ছি প্রথম কলামে, অ্যান্ড বা এবং, অর্থাৎ এবংকে ইংরেজি করলে অ্যান্ড হয়। সো এটা দিয়ে কিভাবে আসলে একটা ইংরেজি বাক্যের সাথে আরেকটা যুক্ত করা যায় এই ব্যাপারটা এখন আমরা দেখব। দ্বিতীয় কলামে আসুন, আলাদা আলাদা আমরা দুইটা বাক্য নেই। একটা হচ্ছে রনি একটি ভালো ছেলে, আর এর পরের পৃষ্ঠায় 48 নম্বর পৃষ্ঠায় দেখুন তার ভাই একটি ভালো ছেলে। দুটা বাক্য বললাম, প্রথমটা বললাম রনি একটি ভালো ছেলে, 48 নম্বর পৃষ্ঠায় তার ভাই একটি ভালো ছেলে। এই যে দুটো বাক্য, এই বাংলা দুটো বাক্যকে কি আমরা একসাথে জুড়ে দিতে পারি না, একসাথে জোড়া দিতে পারি না? পারি। কিভাবে পারি? এবং কথাটা যুক্ত করে দিলেই পারি। যেমন আমি যদি এখন বলি রনি একটি ভালো ছেলে এবং তার ভাই একটি ভালো ছেলে, তাহলে কি হয়ে গেল না দুটো বাক্য এক হয়ে বড় একটা বাক্য হয়ে গেল না? ওকে, এখন এটাকে আমরা কিভাবে ইংরেজি করতে পারি? আলাদা আলাদা দুটো বাক্যকে ইংরেজি করে নিই। রনি একটি ভালো ছেলে, এটাকে ইংরেজি করে নিলে রনি ইজ এ গুড বয়। এরপর তার ভাই একটি ভালো ছেলে, এটাকে ইংরেজি করে নিলে হিজ ব্রাদার ইজ এ গুড বয়। এখন এই দুটাকে যখন আমরা 3 নম্বর কলামে দেখুন এক করে দিলাম, কি হলো? রনি ইজ এ গুড বয় অ্যান্ড হিজ ব্রাদার ইজ এ গুড বয়। তাহলে কি হয়ে গেল? দুইটা ছোট ছোট বাক্য মিলে আমরা একটা বড় বাক্য গঠন করে নিতে পারলাম। এবার 48 নম্বর পৃষ্ঠায় আসুন, এখানে দেখুন অথবা। অথবা যুক্ত করেও আমরা একটা বাক্যকে বড় করতে পারি, আর অথবার ইংরেজিটা হচ্ছে অর। যেমন রনি কাজটি করেছিল, এরপর আরেকটা বাংলা বাক্য নিলাম, তার ভাই কাজটি করেছিল। এখন এই দুইটা কি আমরা এভাবে যুক্ত করতে পারি না? রনি কাজটি করেছিল অথবা তার ভাই কাজটি করেছিল। ওকে, করতে পারি। এখন আমরা সেটাকে ইংরেজি করব। তো রনি কাজটি করেছিল, এটাকে ইংরেজি করলে হবে হচ্ছে রনি ডিড দ্য ওয়ার্ক। এখন আবার তার ভাই কাজটি করেছিল, এটাকে ইংরেজি করলে কি হবে? হিজ ব্রাদার ডিড দ্য ওয়ার্ক। এখানে ডিডটা কেন হলো একটু বুঝিয়ে দিচ্ছি। ডিডটা হলো হচ্ছে ডু মানে করা, আর করেছিল ইংরেজি হচ্ছে ডিড, যেটা আমরা ভার্বের 3টা ফর্মের মধ্যে ফার্স্ট ফর্মের মধ্যে শিখেছিলাম। সো এখন আমরা এই রনি ডিড দ্য ওয়ার্ক এবং হিজ ব্রাদার ডিড দ্য ওয়ার্ক এই দুটো সেন্টেন্সকে যুক্ত করে দিব। কিভাবে? অথবা দিয়ে বা অর দিয়ে। তাহলে মাঝখানে অর বসিয়ে দিই। 3 নম্বর কলামে দেখুন রনি ডিড দ্য ওয়ার্ক অর হিজ ব্রাদার ডিড দ্য ওয়ার্ক। এরপর দেখুন কিন্তু, এর ইংরেজি হচ্ছে বাট। এখানেও একটা বাক্য দেখুন, রনি একটি ভালো ছেলে, এরপর আরেকটি বাক্য দেখুন, তার ভাই একটি ভালো ছেলে না। এখন আমরা কি এই দুইটা বাংলা বাক্যকে কিন্তু দিয়ে যুক্ত করে দিতে পারি না, বা একটা বিয়োজন ঘটাতে পারি না? রনি একটি ভালো ছেলে কিন্তু তার ভাই একটি ভালো ছেলে না। এখন রনি একটি ভালো ছেলে, এটার ইংরেজি কি হবে? দেখুন রনি ইজ এ গুড বয়, আর তার ভাই একটি ভালো ছেলে না, হিজ ব্রাদার ইজ নট এ গুড বয়। এখন মাঝখানে শুধু বারটা বসিয়ে দিন, রনি ইজ এ গুড বয় বাট হিজ ব্রাদার ইজ নট এ গুড বয়, যেটা আমরা 3 নম্বর কলামে দেখতে পাচ্ছি। এবার পরের পৃষ্ঠে আসুন, 49 পেজ। তবুও, এটার ইংরেজি হবে ইয়ার। এখানে দেখুন একটা বাক্য আছে, প্রথমে ঘন্টা বেজেছে, 2 নম্বর কলামে দেখুন ঘন্টা বেজেছে। আরেকটা আছে রনি কাজ করতেছে। একটা হচ্ছে ঘন্টা বেজেছে, আরেকটা হচ্ছে রনি কাজ করতেছে। ঘন্টা বেজেছে এটাকে ইংরেজি করলে হবে দ্য বেল হ্যাজ রাং। এরপর রনি কাজ করতেছে, এটা হবে রন ইজ ওয়ার্কিং। এখন এই দুইটাকে ইয়েট দিয়ে আমরা যুক্ত করে দিতে পারি। দ্য বেল হ্যাজ রাং ইয়েট রন ইজ ওয়ার্কিং, অর্থাৎ ঘন্টা বেজেছে তবুও রনি কাজ করতেছে। এরপর আসুন এবং তাই, এটাকে ইংরেজি করলে হবে অ্যান্ড সো। এবং তাই, এবং ইংরেজি অ্যান্ড, আর তাই ইংরেজি হচ্ছে সো। এখন আমরা দুইটা আলাদা আলাদা বাক্য নেই দ্বিতীয় কলামে। আমরা খাই, আরেকটা হচ্ছে আমরা বাঁচতে পারি। আমরা খাই আর আমরা বাঁচতে পারি, এই দুটোকে একসাথে করলে কি হয়? আমরা খাই এবং তাই আমরা বাঁচতে পারি। এবার এটাকে ইংরেজি করে দিই, আমরা খাই ইংরেজি উই ইট, আর আমরা বাঁচতে পারি ইংরেজি উই ক্যান লিভ। আর একসাথে করলে মাঝখানে অ্যান্ড সো বসালে
উই ইট অ্যান্ড সো উই ক্যান লিভ, যেটা আমরা 3 নাম্বার কলামে দেখতে পাচ্ছি। এবার দেখুন আরও কিছু শব্দ আছে যেগুলোর মাধ্যমে আমরা একটা বাক্যকে আরেকটা বাক্যের সাথে যুক্ত করে বড় বাক্য গঠন করতে পারি। সেই শব্দগুলো একটু দেখি আমরা। প্রথম যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি যদিও, যদিও ইংরেজি হচ্ছে দো অথবা অলদো, যদিও ইংরেজি কি দো অথবা অলদো। এখন আমরা আলাদা আলাদা বাক্য নেই আগের মতোই 2 নাম্বার কলামে। আমি কঠোর পড়াশোনা করেছিলাম, এটাকে ইংরেজি করলে কি হবে? আই স্টাডিড হার্ড। এরপর দেখুন নিচে আমি পাস করতে পারিনি, আর পরের পৃষ্ঠাটার ইংরেজি 50 নম্বর পৃষ্ঠাটার ইংরেজি দেওয়া আছে আই কুড নট পাস। এখন আপনি একটা যদিও যুক্ত করে দেন প্রথম বাক্যটার সাথে, তাহলে কি হবে? যদিও আমি কঠোর পড়াশোনা করেছিলাম, আমি পাস করতে পারিনি। এবার এটাকে ইংরেজি করে নেন, যদিও ইংরেজি দো, আর দুইটা বাক্যকে আলাদা করে আগে ইংরেজি করে নিয়েছিলেন। সো এবার লিখুন দো আই স্টাডিড হার্ড আই কুড নট পাস। এরপর 50 নম্বর পৃষ্ঠায় দেখুন কারণ বা যেহেতু, কারণ বা যেহেতু এদের জন্য ইংরেজিতে আমরা বিকজকে ব্যবহার করতে পারি, সিন্সকে ব্যবহার করতে পারি, অ্যাজকে ব্যবহার করতে পারি, যাকেই ব্যবহার করি না কেন সেই হবে। তবে কারণ বোঝাতে আমরা জেনারেলি বিকজকেই ব্যবহার করি। একটা আলাদা বাক্য দেখুন আমি অনুপস্থিত ছিলাম 2 নম্বর কলামে দেখুন, আর আরেকটা হচ্ছে আমি অসুস্থ ছিলাম। এখানে আমি অনুপস্থিত ছিলাম এটার ইংরেজি কি হবে? আই ওয়াজ অ্যাবসেন্ট। আর আমি অসুস্থ ছিলাম এটার ইংরেজি আই ওয়াজ ইল। এবার কি আমরা কারণ বা যেহেতু দিয়ে এই দুইটা সেন্টেন্সকে যুক্ত করে দিতে পারি না? আমি অনুপস্থিত ছিলাম কারণ আমি অসুস্থ ছিলাম, অথবা আমি অনুপস্থিত ছিলাম কারণ যেহেতু আমি অসুস্থ ছিলাম। এবার ওই যে দুটো ইংরেজি করছিলাম সেকেন্ড কলামে, সেই দুইটার মাঝখানে জাস্ট বিকজ বা সিন্স বা অ্যাজকে বসিয়ে দিই, তাহলে কি হলো? আই ওয়াজ অ্যাবসেন্ট বিকজ অথবা সিন্স অথবা অ্যাজ আই ওয়াজ ইল। তাহলে কি হয়ে গেল? একটা দুইটা ছোট ছোট বাক্য মিলে একটা বড় বাক্য হয়ে গেল। এরপর দেখুন যাতে করে, এর ইংরেজি হবে সো দ্যাট, যাতে করে ইংরেজি হবে সো দ্যাট। তো আমরা দুটো আলাদা আলাদা বাংলা বাক্য নিই। একটা হচ্ছে তুমি আমার ভিডিও ক্লাস দেখতেছো, তুমি আমার ভিডিও ক্লাস দেখতেছো বা দেখছো। আরেকটা হচ্ছে তুমি শিখতে পারো। এই দুটোকে কিভাবে যুক্ত করতে পারি? মাঝখানে দেখুন যদি যাতে করে কথাটা বসিয়ে দিই, তাহলে কি হবে? তুমি আমার ভিডিও ক্লাস দেখতেছো যাতে করে তুমি শিখতে পারো। তাহলে এবার ওই আলাদা আলাদা দুটো অংশকে ইংরেজি করে নিই। তুমি আমার ভিডিও ক্লাস দেখতেছো, এটার ইংরেজি করা যায় ইউ আর ওয়াচিং মাই ভিডিও ক্লাস। এরপর তুমি শিখতে পারো, এটার ইংরেজি ইউ ক্যান লার্ন। এখন মাঝখানে শুধু যাতে করার জন্য সো দ্যাটটা আপনি বসিয়ে দিন, তারপর দেখবেন দুটা বাক্য মিলে একটা বড় বাক্য হয়ে গেল। যেমন এখানে দেখুন ইউ আর ওয়াচিং মাই ভিডিও ক্লাস সো দ্যাট ইউ ক্যান লার্ন। এরপর দেখুন যখন, যখন ইংরেজি হতে পারে হোয়াইল, কিন্তু হোয়াইল দ্বারা যখন ইংরেজি বোঝাবে তখন দুটো কাজ একই সময়ে সংগঠিত হয়, একটা আরেকটা থেকে জেনারেলি দেরি হয় না, দুটো একই সময়ে সংগঠিত হয়। যেমন দেখুন আমি পড়ছিলাম, আরেকটা হচ্ছে সুমি রুমে প্রবেশ করেছিল। আমি পড়ছিলাম, সুমি রুমে প্রবেশ করেছিল, দুটো কিন্তু একই সাথেই চলছিল। সো এটাকে যখন আমরা ইংরেজি করতে যাব, আমরা যদি মাঝখানে যখন কথাটা যুক্ত করে দিই, সুমি রুমে প্রবেশ করেছিল যখন আমি পড়ছিলাম, অথবা যখন আমি পড়ছিলাম সুমি রুমে প্রবেশ করেছিল। তো এটাকে ইংরেজি করলে আমি পড়ছিলাম, এটা ইংরেজি আই ওয়াজ রিডিং। সুমি রুমে প্রবেশ করেছিল, এটা 51 নম্বর পৃষ্ঠায় দেখুন, এখানে ইংরেজিটা হচ্ছে সুমি এন্টার্ড ইনটু দ্য রুম। সো এবার হোয়াইল দিয়ে দুটাকে যুক্ত করে দিন, হোয়াইল আই ওয়াজ রিডিং সুমি এন্টার্ড ইনটু দ্য রুম, অথবা এভাবেও বলতে পারেন যে সুমি এন্টার্ড ইনটু দ্য রুম হোয়াইল আই ওয়াজ রিডিং। এরপর দেখুন যখন, এই যখন কথাটা আবার হোয়েন দ্বারাও প্রকাশ করা যেতে পারে, কিন্তু হোয়েন দ্বারা প্রকাশ করলে অর্থগত বা ভাবগতভাবে একটু ভিন্ন আছে। সেটা হচ্ছে দুটো কাজ একই সময় না হয়ে একটি ঠিক পরে অন্যটি সংগঠিত হইলে। আমরা হোয়াইলের ক্ষেত্রে ব্যাপারটা দেখছিলাম যে দুইটা একসাথে সংগঠিত হবে, আর হোয়েনের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে দুইটা একসাথে সংগঠিত না হয়ে একটু আলাদা আলাদা, মানে একটার পরে ঠিক পরে আরেকটা সংগঠিত হলে। সো এখানে দেখুন আমরা যদি উদাহরণটা নেই, দ্বিতীয় কলামে কানন বেল বাজিয়েছিল, কানন বেল বাজিয়েছিল আমি দরজা খুলেছিলাম। কানন বেল বাজানোর পরেই তো আমি দরজা খুলেছিলাম, তার মানে কাননের বেল বাজানোর পরে ঠিক পরে আমি আমার কাজটা করেছিলাম, দরজা খুলেছিলাম। এই যে একটা ঠিক পরে যখন আরেকটা হয় তখন এই যখনের জন্য হোয়েনকে ব্যবহার করা হয়। তাহলে কানন বেল বাজিয়েছিল, এটার ইংরেজি কি? কানন র্যাং দ্য বেল। আর আমি দরজা খুলেছিলাম আই ওপেন্ড দ্য ডোর। এবার যেটা করতে পারি, জাস্ট আগে হোয়েনটাকে বসিয়ে দিতে পারি, হোয়েন কানন র্যাং দ্য বেল আই ওপেন্ড দ্য ডোর, অথবা আই ওপেন্ড দ্য ডোর হোয়েন কানন র্যাং দ্য বেল। এবার দেখুন যে পর্যন্ত, যে পর্যন্তর ইংরেজি হচ্ছে অ্যাজ লং অ্যাজ। যে পর্যন্তর ইংরেজি কি? অ্যাজ লং অ্যাজ। এটা তারা আসলে কি বোঝায়? একটা কাজ শেষ হওয়া অন্যটির শেষ হওয়ার উপর নির্ভরশীল হলে,
অর্থাৎ আমার এই কাজটা শেষ হবে তখন যখন তুমি এই কাজটা করবে, এই টাইপের কথাবার্তা যখন থাকবে তখন হচ্ছে আমরা অ্যাজ লং অ্যাজকে ব্যবহার করি, বা যেটার অর্থ হচ্ছে যে পর্যন্ত। যেমন দ্বিতীয় কলামে দুটো আলাদা বাক্য দেখি, আমি এটা করতে থাকবো, তুমি ফিরে আসো। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, আমরা যদি এটাকে যে পর্যন্ত কথাটা তারা যুক্ত করি, আমি এটা করতে থাকবো যে পর্যন্ত তুমি ফিরে আসো, অর্থাৎ আমার করাটা অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না তুমি ফিরে আসো। এই যে পর্যন্ত কথাটা দ্বারা আমরা কি করলাম, দুটাকে যুক্ত করে দিলাম। এবার ইংরেজি করে নেই, আমি এটা করতে থাকবো, এটার ইংরেজি হচ্ছে আই উইল বি ডুইং দিস, আর যে পর্যন্ত ইংরেজি অ্যাজ লং অ্যাজ। এরপর তুমি ফিরে আসো, এটার ইংরেজি ইউ কাম ব্যাক। তাহলে কি হলো, আই উইল বি ডুইং দিস অ্যাজ লং অ্যাজ ইউ কাম ব্যাক। এরপর দেখুন যেই মাত্র ইংরেজি হবে হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। এখানে আলাদা আলাদা দুটো বাক্য দেখুন, চোরটি পুলিশ দেখেছিল, আর আরেকটা বাক্য হলো সে পালিয়ে গেল। চোরটি পুলিশ দেখেছিল, সে পালিয়ে গেল। তাহলে এটা কি আমরা এভাবে বলতে পারি না, যেই মাত্র চোরটি পুলিশ দেখেছিল সে পালিয়ে গেল? এই যেই মাত্র কথাটা দ্বারা আমরা কি করতে পারলাম, দুটো বাক্যকে এক করে দিতে পারলাম। এখন চোরটি পুলিশ দেখেছিল, এটার ইংরেজি কি হবে, দ্য থিফ স দ্য পুলিশ। এরপর সে পালিয়ে গিয়েছিল, এটার ইংরেজি হবে হি র্যান অ্যাওয়ে। এখন এটাকে যদি আমরা এক করে দিতে চাই অ্যাজ লং অ্যাজ দ্বারা, তাহলে প্রথমে অ্যাজ লং অ্যাজটা বসিয়ে দেই, অ্যাজ লং অ্যাজ দ্য থিফ স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে। এরপর 52 নম্বর পৃষ্ঠায় আসুন, যতক্ষণ পর্যন্ত না, বা যতক্ষণ পর্যন্ত, এখানে টিল অথবা আনটিল দেওয়া আছে। টিল মানে যতক্ষণ পর্যন্ত, আর আনটিল মানে যতক্ষণ পর্যন্ত না। অর্থাৎ এখানে যেটা বোঝানো হচ্ছে যে একটা কাজ শুরু হওয়া অন্যটি শেষ হওয়ার উপর নির্ভরশীল। অর্থাৎ আমার একটা কাজ তখনই শুরু হবে যখন তোমার একটা কাজ শেষ হবে, এই টাইপের কথাবার্তা। যেমন ভিডিও ক্লাসটি দেখো, এরপর আলাদা আরেকটা বাক্য হচ্ছে আমি শেষ করি। তাহলে আমি কিভাবে বলতে পারি, ভিডিও ক্লাসটি দেখো যতক্ষণ পর্যন্ত না আমি শেষ করি, অথবা যতক্ষণ পর্যন্ত আমি শেষ করি। তাহলে এই যে যতক্ষণ পর্যন্ত অথবা যতক্ষণ পর্যন্ত না, এটা দ্বারা আমরা কি করতে পারি, দুইটা ছোট বাক্যকে যুক্ত করে বড় একটা বাক্য গঠন করে নিতে পারি। তাহলে এটার ইংরেজিটা কি হবে, ভিডিও ক্লাসটি দেখো, এটার ইংরেজি হবে ওয়াচ দ্য ভিডিও ক্লাস। এরপর হচ্ছে আমি শেষ করি, এটার ইংরেজি আই ফিনিশ। তাহলে কি এক করবো কিভাবে, ওয়াচ দ্য ভিডিও ক্লাস টিল অর আনটিল আই ফিনিশ। যদি ইংরেজিটা হবে ইফ, এবং এটা একটা শর্ত বুঝাবে যে তুমি যদি এটা করো তাহলে আমি ওটা করব, তুমি ওখানে গেলে তাহলে আমি যাব। এই টাইপের শর্তমূলক কথাবার্তার ক্ষেত্রে আমরা যদিকে ব্যবহার করতে পারি। এখানে দুইটা আলাদা আলাদা বাক্য নেই, একটা হচ্ছে তুমি কঠোর পরিশ্রম করো তুমি সফল হবে। এবার যদি আমরা এভাবে বলি, যদি তুমি কঠোর পরিশ্রম করো তুমি সফল হবে, তাহলে কি মিলে গেল না দুটো বাক্য, এবং একসাথে হয়ে একটা বড় বাক্য হলো না? এবার আমরা তুমি কঠোর পরিশ্রম করো, এটার ইংরেজি কি, ইউ ওয়ার্ক হার্ড। আর তুমি সফল হবে, এটা ইংরেজি ইউ উইল সাকসিড ইন লাইফ। তাহলে আমরা এটা কি করতে পারি, ইফ যুক্ত করে দিতে পারি। তাহলে হয়ে গেল ইফ ইউ ওয়ার্ক হার্ড কমা ইফ ইউ উইল সাকসিড ইন লাইফ। এরপর আসুন যদি, কিন্তু এই যদি ইংরেজি দেখাচ্ছে ইন কেস। এটা আসলে এমন যদি যেটা দ্বারা একটা আশঙ্কা প্রকাশ করে, কি প্রকাশ করে, আশঙ্কা প্রকাশ করে। আগের যদিটা দ্বারা শর্ত প্রকাশ করছিল, এখানকার যদিটা দ্বারা আশঙ্কা প্রকাশ করে। অর্থাৎ ধরেন আমি যদি একটা বাক্য বলি, আগেই বলে নিচ্ছি, আমি ছাতা নিয়ে বাইরে যাব যদি বৃষ্টি হয়। আমি কিন্তু ছাতা নিয়ে বাইরে যাবই, কিন্তু আমার আশঙ্কাটা হচ্ছে যদি বৃষ্টি হয়, তার মানে বৃষ্টি না হইলে আমি ছাতা নিয়ে বাইরে যাব না, এই টাইপের কথাবার্তা আমি বলছি না। আমি বলছি আমি ছাতা নিয়ে বাইরে যাবো, কিন্তু আমার একটা আশঙ্কা আছে যদি বৃষ্টি হয়। এটা কিন্তু কোনো শর্ত বোঝাচ্ছে না, কিন্তু একটা আশঙ্কা বোঝাচ্ছে। এই টাইপের জন্য হচ্ছে আমরা ইন কেসকে ব্যবহার করব। তাহলে আমি ছাতা নিয়ে বাইরে যাবো, এটার ইংরেজি কি হবে, আই উইল গো আউট উইথ আমব্রেলা। আর বৃষ্টি হয়, এটার ইংরেজি ইট রেইনস। তাহলে একসাথে বললে আই উইল গো আউট উইথ আমব্রেলা ইন কেস ইট রেইনস। এরপর 53 পেজে আসুন, যদি না, এর ইংরেজি হবে আনলেস। এখন দুইটা বাংলা বাক্য নেই, 2 নম্বর কলামে দেখুন, তুমি কঠোর পড়াশোনা করো তুমি পরীক্ষায় ফেল করবে। তাহলে এর আগে যদি না বসিয়ে দেই, যদি না তুমি কঠোর পড়াশোনা করো তুমি পরীক্ষায় ফেল করবে। তাহলে ইংরেজিটা কি হবে, তুমি কঠোর পড়াশোনা করো এটার জন্য ইউ স্টাডি হার্ড, আর তুমি পরীক্ষায় ফেল করবে এটার জন্য ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। তাহলে যেটা হবে, আনলেস ইউ স্টাডি হার্ড ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। এরপর নতুবা দ্বারা আদারওয়াইজ কথাটাকে বোঝায়, বা আদারওয়াইজ এর বাংলা হচ্ছে নতুবা। যেমন এটা দিয়ে যদি বাক্য গঠন করি, একটা বাক্য নিলাম দ্রুত হাঁটো, আরেকটা হচ্ছে তুমি ট্রেন মিস করবে। তাহলে আমি যদি দুটাকে এক করে বলি, দ্রুত হাঁটো নতুবা তুমি ট্রেন মিস করবে, অর্থাৎ দ্রুত হাঁটো অথবা বা নতুবা তুমি
ট্রেন মিস করবে। তাহলে ইংরেজি করে নিই, দ্রুত হাঁটো, ইংরেজি হবে ওয়াক ফাস্ট। আর তুমি ট্রেন মিস করবে, ইউ উইল মিস দ্য ট্রেন। এখন একসাথে বললে দ্রুত হাঁটো, নতুবা তুমি ট্রেন মিস করবে, সো ওয়াক ফাস্ট, আদারওয়াইজ ইউ উইল মিস দ্য ট্রেন। কি না, ওয়েদার, এটা আসলে কেমন? যেমন ধরো আমি জানতে চাই সে সেখানে গিয়েছিল কিনা, অর্থাৎ কোন একটা জিনিস হয়েছে কিনা, কোন একটা জিনিস ঘটেছে কিনা, বা এটা ঘটবে কি ওটা ঘটবে কিনা, এই টাইপের কথাবার্তার ক্ষেত্রে আমরা ওয়েদারকে ব্যবহার করতে পারি। যেমন দুটো বাক্য ছিল, আমি জানতে চাই, আরেকটা ছিল সে সেখানে গিয়েছিল। এটার পরে আমরা কিনা যুক্ত করে দিতেই দুটো বাক্য এক হয়ে গেল, আমি জানতে চাই সে সেখানে গিয়েছিল কিনা। এখন আমি জানতে চাই এটার ইংরেজি কি, আই ওয়ান্ট টু নো। আর সে সেখানে গিয়েছিল, এটার ইংরেজি হচ্ছে হি ওয়েন্ট দেয়ার। আর মাঝখানে ওয়েদারটা বসিয়ে দাও, তাহলে কি হবে, আই ওয়ান্ট টু নো হোয়েদার হি ওয়েন্ট দেয়ার। এছাড়াও আমরা আরো কিছু শব্দ শিখব, যেগুলো আমাদেরকে শব্দ ভান্ডারকেও আরো অনেক বেশি সমৃদ্ধ করবে এবং আমাদেরকে বড় বাক্য বলতেও অনেক বেশি সহায়তা করবে। সো সেরকম একটা শব্দের সাথে পরিচিত, সেটা হচ্ছে বিফোর। তো তার আগে আমরা কলাম প্রথমে অভিব্যক্তিটা দেখি, তারপর আমরা শব্দে আসবো। অভিব্যক্তি হচ্ছে কোনো কাজের পূর্বে হওয়া বোঝালো, অর্থাৎ একটা কাজ আরেকটা কাজের পূর্বে হওয়া বোঝালে আমরা দ্বিতীয় কলামে দেখো পূর্বে বা আগে বোঝাতে বিফোরকে ব্যবহার করতে পারি। যেমন উদাহরণ হচ্ছে, ডাক্তার আসার পূর্বে রোগী মারা গিয়েছিল বা গেল। পরের পৃষ্ঠায় ঠিক ইংরেজিটা করা হলো এভাবে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এখানে কেন মাঝখানে বিফোরটা বসানো হলো, ওই যে পূর্বে কথাটার জন্য, আগের পৃষ্ঠায় যে পূর্বে কথাটা ছিল তার জন্য মাঝখানে বিফোর কথাটাকে বসানো হয়েছিল। এরপর কোনো কাজের পরে হওয়া বুঝালে, আগে আমরা শিখেছিলাম যে যদি আগে হয়, এখন আমরা শিখবো যদি পরে হওয়া বুঝাই, পরে হওয়া বুঝালে আফটার হবে। পরে হওয়া বুঝালে কি হবে, আফটার হবে। যেমন 3 নম্বর কলাম উদাহরণটা দেখতে পারি আমরা, ডাক্তার আসার পূর্বে রোগী মারা গিয়েছিল। ডাক্তার আসার পরে রোগী মারা গিয়েছিল, অর্থাৎ ডাক্তার আসার পরে রোগীটা মারা গেছে, অর্থাৎ ডাক্তার আসার পরের ঘটনাটা হচ্ছে রোগী মারা যাওয়া। যেরকম একটা কাজের পর যখন আরেকটা কাজ হয় তখন আমরা আফটারটাকে ব্যবহার করতে পারি। তাহলে কি হবে, দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। এরপর কোনো একটা কাজ হতে না হতেই অন্য আরেকটি কাজ হওয়া, কোনো একটা কাজ হতে না হতেই অন্য আরেকটি কাজ হওয়া, সেক্ষেত্রে হচ্ছে নো সুনার হ্যাড ডট ডট দেন, স্কার্সলি হ্যাড ডট ডট হোয়েন, হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন অথবা বিফোরকে আমরা ব্যবহার করতে পারি। আমরা একটা করে উদাহরণ দেখব। চোরটি পুলিশ দেখতে না দেখতেই দৌড়ে পালিয়েছিল বা পালিয়ে গিয়েছিল। চোরটি পুলিশ দেখতে না দেখতেই দৌড়ে পালিয়ে গিয়েছিল, অর্থাৎ একটা কাজ হচ্ছে দেখা, সেটা না হতে সে আরেকটা কাজ করলো, পালিয়ে গিয়েছিল। এই টাইপের যদি হয় তাহলে আমরা নো সুনার হ্যাড ডট ডট দেন অথবা স্কার্সলি হ্যাড ডট ডট হোয়েন অথবা হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন অথবা বিফোর ব্যবহার করতে পারি। এখন আমরা দেখি এই চোরটি পুলিশ দেখতে না দেখতে পালিয়ে গিয়েছিল, দৌড়ে পালিয়ে গিয়েছিল, এটা ইংরেজি আমরা কিভাবে করছি। প্রথমে আমরা নো সুনার হ্যাড অথবা স্কার্সলি হ্যাড অথবা হার্ডলি হ্যাডকে বসিয়ে দিব, তারপর সাবজেক্ট যেটা চোরটি তাকে বসাবো, দা থিপ বসালাম। এরপর দেখা ইংরেজি কি, সি, আর সেটারই আমরা ভার্বের 3 নম্বর ফর্ম বা ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসাবো, যেহেতু আগে হ্যাড আছে তাই আমরা এখানে বসাবো সিন। নো সুনার হ্যাড দ্য থিপ সিন, কাকে দেখেছিল, পুলিশকে, দ্য থিপ। এরপর আমাদের নিয়ম অনুসারে দ্যানটাই বসবে, যেহেতু নো সুনার হ্যাড আগে বসিয়েছি। এরপর হি র্যান অ্যাওয়ে, পালিয়েছিল ইংরেজি আমরা বলতে পারি র্যান অ্যাওয়ে। এরপর আমরা সেটা স্কার্সলি হ্যাড দিয়েও করতে পারি, হার্ডলি হ্যাড দিয়েও করতে পারি, শুধু পরবর্তী জায়গায় স্কার্সলি হ্যাড বসালে হোয়েন বসবে, হার্ডলি হ্যাড বসালে হোয়েন অথবা বিফোর যে কোনোটাই আমরা বসাতে পারি। আশঙ্কা প্রকাশ করে এরকম ক্ষেত্রে আমরা কি বসাতে পারি, আমরা আরেকটা ওয়ার্ড আশঙ্কা প্রকাশ করার ক্ষেত্রে বসাতে পারি, সেটা হচ্ছে LEST, লেস্ট। যেমন দ্রুত হাঁটো, পাশে যদি তুমি ট্রেন মিস করো, অর্থাৎ আশঙ্কা প্রকাশ করছি যদি তুমি ট্রেন মিস করো তাই তোমাকে দ্রুত হাঁটতে বলছি। এরকম একটা আশঙ্কা প্রকাশের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, লেস্ট ব্যবহার করতে পারি। তাহলে দ্রুত হাঁটো ইংরেজি কি, ওয়াক ফাস্ট। আর ফাস্টে যদি এই কথাটা ইংরেজি তো লেস্ট বসালাম। এরপর তুমি ট্রেন মিস করো, এখানে অবশ্যই তুমির জন্য ইউ বসাবো, আর মিসের জন্য তো মিস কথাটা তো ইংরেজিতে বসবেই, আর এর আগে শুডকে বসাতে হবে। সবসময় মনে রাখতে হবে যে লেস্টের পর আমরা অক্সিলারি ভার্ব হিসেবে, মডেল অক্সিলারি ভার্ব হিসেবে শুডকে বসাবো, তাহলে ইউ শুড মিস দ্য ট্রেন।
কেউ যেটা না সেরকম আচরণ করলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি যেন, বাংলায় বলতে পারি যেন, আর সেটাকে ইংরেজিতে বললে হবে হচ্ছে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। ফারিয়া এমনভাবে কথা বলছে যেন সে একটা পাগল। এখানে দেখো, ফারিয়া নামের একটা মেয়ে এমনভাবে কথা বলছে যেন সে একটা পাগল। এই যে যেন কথাটা, তার জন্য আমরা অ্যাজ ইফ বা অ্যাজ দোকে ব্যবহার করতে পারি। তাহলে আমরা দেখছি এখানে ফারিয়া টক্স অ্যাজ ইফ অথবা অ্যাজ দো শি ওয়ার এ ম্যাড। এখন এখানে কয়েকটা প্রশ্ন জাগতে পারে যে কেন আমরা পরবর্তীতে শি ওয়ার এ ম্যাড বসালাম, শি ইজ এ ম্যাড কেন বসালাম না, বা শি ওয়াজ এ ম্যাড কেন বসালাম না, এই টাইপের কেন ঘটলো। এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে অ্যাজ ইফ বা অ্যাজ দো যখন কোথাও থাকবে, পরবর্তীতে যদি ওয়াজ ওয়ার অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার করতে হয়, তাহলে আমরা অবশ্যই সাবজেক্ট যেই থাকুক না কেন অবশ্যই আমাদেরকে ওয়ারটাকে ব্যবহার করতে হবে। আর কেন ওয়াজ ওয়ারকে বেছে নিতে হইলো, কেন পাস্ট টেন্সে যেতে হলো? অ্যাজ ইফ আর অ্যাজ দো থাকলে আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে, যেমন আগে ফারিয়া টক্স, এটা প্রেজেন্ট টেন্স ছিল, তাই পরবর্তীতে আমাদেরকে ফার্স্ট ইনডেফিনিট টেন্সেই যেতে হবে। এই জন্যই আমাদেরকে ওয়াজ ওয়ারকেই বেছে নিতে হয়েছিল। আর ওয়ারটা নিলাম কারণ এটা অ্যাজ ইফ বা অ্যাজ দোর পরে অক্সিলিয়ারি ভার্ব বসাতে গেলেই ওয়ারটাকে বসাতে হবে। এরপর দ্বিতীয় উদাহরণটা দেখুন, ফারিয়া এমনভাবে কথা বলে যেন সে সব কিছুই জানে, যেন সে সব কিছু জানে। তাহলে এটাও আগের মতো, ফারিয়া টক্স অ্যাজ ইফ অথবা অ্যাজ দো শি নিউ এভরিথিং। আমরা কিন্তু এখানে বলছি না যে শি নোজ এভরিথিং, আমরা প্রেজেন্ট টেন্স বলছি না, আমরা পাস্ট টেন্সে বলতে হচ্ছে, যেহেতু এখানে অ্যাজ ইফ বা অ্যাজ দো আছে এবং আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। এরপর 3 নম্বর উদাহরণটা দেখুন, ফারিয়া এমনভাবে কথা বলছিল যেন সে সব কিছু জানতো। ফারিয়া এমনভাবে কথা বলছিল যেন সে সব কিছু জানতো। এই যে এমনভাবে কথা বলছিল, এবার কিন্তু পাস্ট টেন্সে চলে আসলো। তাহলে এখন হবে ফারিয়া টকড অ্যাজ ইফ অথবা অ্যাজ দো শি হ্যাড নোন এভরিথিং। কেন পরবর্তীতে আমরা এবার শি হ্যাড নোন আনলাম? হ্যাড নোনকে কেন আনলাম? কারণ আমাদের আগে দেখুন অ্যাজ ইফ অ্যাজ দোর আগে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, এজন্য আমাদেরকে পরবর্তীতে পাস্ট পারফেক্ট টেন্স আনতে হয়েছিল। এরপর দেখুন, ব্যক্তি বোঝাতে সাবজেক্টের জায়গায় আমরা কাকে ব্যবহার করতে পারি? হুকে ব্যবহার করতে পারি। ব্যক্তি বোঝাতে সাবজেক্টের জায়গায় আমরা কাকে ব্যবহার করতে পারি? হুকে ব্যবহার করতে পারি। হু অর্থ কি? যে বা যারা। যেমন লোকটা যে কাজটা করেছিল আমার ভাই হয়। লোকটা যে কাজটা করেছিল আমার ভাই হয়। তাহলে লোকটা ইংরেজি কি? দ্য ম্যান। এরপর যে ইংরেজি এখানে আমরা কি ব্যবহার করবো বলেছিলাম? হু। তাহলে দ্য ম্যান হু কাজটা করেছিল, ডিড দ্য ওয়ার্ক, যেহেতু করেছিল এই জন্য ডিড হয়েছে। আর দি ওয়ার্ক আমার ভাই হয়, হয় ইংরেজিতে ইজ আসবে, ইজ মাই ব্রাদার। এরপর ব্যক্তি বোঝাতে অবজেক্টের জায়গায়, অর্থাৎ এমন একটা জায়গা যেখানে অবজেক্ট, সেখানে হচ্ছে আমরা ব্যক্তি বোঝাতে হু ব্যবহার করব না, হুম ব্যবহার করব। তাহলে অবজেক্ট কিনা সেটা কিভাবে বুঝবো, কি করব না করব সেটা এখন আমরা দেখছি। এখানে অবজেক্ট বুঝাবে সাধারণত বাংলা যদি যা বা যাকে থাকে তাহলে মেইনলি অবজেক্টটা বোঝায়। যেমন লোকটা যাকে তুমি বিয়ে করতে চাও আমার ভাই, লোকটা যাকে তুমি বিয়ে করতে চাও আমার ভাই। তাহলে লোকটা ইংরেজি দ্য ম্যান, আর যাকে কথাটা যেহেতু আছে আমরা এখানে হুম বসাবো। দ্য ম্যান হুম তুমি বিয়ে করতে চাও, ইউ ওয়ান্ট টু ম্যারি, এরপর আমার ভাই ইজ মাই ব্রাদার। কোনো ব্যক্তির কিছু আছে বা কিছু বুঝাতে মানে যদি বাংলাটা এমন হয় যার বা যাদের, তাহলে আমরা হুজ ব্যবহার করতে পারি। যেমন রনি তাদের মধ্যে একজন যাদের পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছিল। তাহলে রনি তাদের মধ্যে একজন, এটার ইংরেজিটা কি হবে? রনি ইজ ওয়ান অফ দেম। রনি তাদের মধ্যে একজন, যাদের, এই যাদের কথাটার জন্য আমরা হুজকে আনবো, যাদের পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছিল, হুজ ফ্যামিলি মেম্বার্স ওয়ার কিল্ড। কোনো বস্তু বুঝাতে বাংলা বললে যেটা হয় যেটা বা যেগুলো বা যেটাকে বা যেগুলোকে, তাহলে আমরা হুইচ ব্যবহার করব। যেমন বইটা যেটা তুমি পড়েছিলে সেটা আমার, বইটা যেটা তুমি পড়েছিলে সেটা আমার। দ্য বুক বইটা, দ্য বুক যেটা হুইচ তুমি পড়েছিলে ইউ রিড ইজ মাইন। এরপর কোনো বিষয় বা বার বুঝাতে, কোনো বিষয় বা বার বুঝাতে বা সময় বুঝাতে, আমরা কোনো বিষয় বুঝাতে আমরা কি ব্যবহার করতে পারি? হোয়াট ব্যবহার করতে পারি। বাংলায় যেটা হয় যা। যেমন আমি ব্যাপারটা বুঝতে পারিনি যা তুমি বলেছিলে। আমি ব্যাপারটা বুঝতে পারিনি যা তুমি বলেছিলে। এখন আমি ব্যাপারটা বুঝতে পারিনি, এটার ইংরেজি কি হবে? আই কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার। এরপর
যা, যা ইংরেজি এখানে হবে হোয়াট, তুমি বলেছিলে ইংরেজি হবে ইউ সেড। সময় বোঝাতে বা ইংরেজিতে যদি বাংলাতে যদি যখন হয় তখন আমরা হোয়েন ব্যবহার করব। যেমন তখন 8টা বাজছিল যখন তুমি এসেছিলে, তখন 8টা বাজছিল যখন তুমি এসেছিলে। এই তখন কথাটার ইংরেজি আনার কোনো প্রয়োজন হয় না। যখন কথাটার ইংরেজি আনলেই তখনটা এমনিই চলে আসে। তাহলে আমরা তখন বাদ দিয়ে 8টা বাজছিল এটার ইংরেজি করি। 8টা বাজছিল এটার ইংরেজি হবে ইট ওয়াজ 8 AM। আমরা সকাল টাইমটা ধরছি এই জন্য AM লিখলাম। ইট ওয়াজ 8 AM when you came, when you came, যখন তুমি এসেছিলে, যখন তুমি এসেছিলে, এই তুমি এসেছিলের জন্য ইউ কেমটা আসছে। এরপর দেখুন স্থান বোঝাতে, স্থান বোঝাতে বাংলায় বাংলায় যেখানে ব্যবহার করা হয় আর ইংরেজিতে হোয়ার। যেমন হাতিয়া হচ্ছে একটা দ্বীপ যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম, হাতিয়া হচ্ছে একটা দ্বীপ যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম। তাহলে এটাকে ইংরেজি করবো কিভাবে? হাতিয়া হচ্ছে একটা দ্বীপ, এটার ইংরেজি হবে হাতিয়া ইজ অ্যান আইল্যান্ড। এরপর হোয়ার আই ওয়াজ বর্ন, হোয়ার আই ওয়াজ বর্ন, এখানে হোয়ারটা কেন বসালাম? ওই যে যেখানের জন্য, আর আমি জন্মগ্রহণ করেছিলাম এটার ইংরেজি আই ওয়াজ বর্ন। পদ্ধতি বুঝাতে মানে যেভাবে, এই কথাটা বুঝাতে আমরা হাউকে ব্যবহার করব। এটার জন্য আমরা কি ব্যবহার করব? হাউ। এখন একটা উদাহরণ দেখা যাক 3 নাম্বার কলামে। এটা হচ্ছে পদ্ধতিটি যেভাবে তুমি 1 কাপ চা বানাতে পারো, এটা হচ্ছে পদ্ধতিটি যেভাবে তুমি 1 কাপ চা বানাতে পারো, এটা হচ্ছে পদ্ধতিটি, এর ইংরেজি কি হবে? দিস ইজ দ্য মেথড, দিস ইজ দ্য মেথড। এরপর যেভাবে তুমি 1 কাপ চা বানাতে পারো, হাউ, যেভাবে ইংরেজি হাউ লিখলাম। এরপরে তুমি 1 কাপ চা বানাতে পারো, ইউ ক্যান মেক এ কাপ অফ টি, এই যে পারো কথাটার জন্য আমরা ক্যানটাকে আনলাম। এরপর কোনো কিছু অবশ্যই করতে হবে বুঝালে আমাদেরকে হ্যাভ টু, হ্যাজ টু, অথবা পরবর্তী পৃষ্ঠায় যদি দেখেন হ্যাড টু ব্যবহার করতে হয়। এখন আমরা জানবো কখন হ্যাভ টু ব্যবহার করব, কখন হ্যাজ টু, কখন হ্যাড টু। হ্যাভ টু আমরা সাধারণত ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রেই, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন এবং প্লুরালের ক্ষেত্রে আমরা হ্যাভ টুটাকে ব্যবহার করব যখন কোনো একটা কাজ অবশ্যই করতে হবে বুঝাবে। যেমন সময় শেষ তাই আমাকে বা আমাদেরকে এখন যেতে হবে, সময় শেষ তাই আমাদেরকে বা আমাদেরকে এখন যেতে হবে। তাহলে সময় শেষ ইংরেজি কি? টাইম ইজ ওভার। তাই, তাই ইংরেজি হচ্ছে সো। আমাকে বা আমাদেরকে, আমাকে বললে আই, আমাদেরকে বললে হচ্ছে উই হবে। সরি, এখানে দে লেখা আছে, উই হতে পারে। আর যদি উপরে আমাদেরকে কথাটাকে চেঞ্জ করে তাদেরকে লিখতে হয় তাহলে দে লেখা যাবে। সো এখানে আই অথবা দে, এরপরে আমরা হ্যাভ টুটাকে ব্যবহার করতে পারি। যেহেতু আইটা হচ্ছে ফার্স্ট পারসন আবার দেটা প্লুরাল, তাই এখানে আমরা হ্যাভ টুটা ব্যবহার করলাম। এরপর হ্যাভ টু, যাওয়া ইংরেজিতে গো, ওই টু এর পরে অলওয়েজ ভার্বের 1 নাম্বার ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসে, তাই আমরা এখানে গো বসালাম। এরপর নাও, এখন ইংরেজি নাও সেটা বসিয়ে দিলাম। এবার হ্যাজ টু কখন বসবে? থার্ড পারসনের সাথে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাজ টুটা প্রেজেন্ট টেন্সে বসে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে আমরা হ্যাজ টুটাকে প্রেজেন্ট টেন্সে বসাতে পারি। যেমন সময় শেষ তাই তাকে এখন যেতে হবে, সময় শেষ তাই তাকে এখন যেতে হবে। সময় শেষ ইংরেজি টাইম ইজ ওভার। তাই সো তাকে এখন যেতে হবে, হি হ্যাজ টু গো নাও। এখানে হিটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে আমরা হ্যাজ টুটাকে ব্যবহার করেছি আর আগের মতোই গো নাওকে বসিয়েছি। এবার পরবর্তী পৃষ্ঠায় দেখুন হ্যাড টু, এটা হচ্ছে পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত। এখানে সিঙ্গুলার, প্লুরাল, থার্ড পারসন, ফার্স্ট পারসন কোনো ব্যাপার নাই, সবার সাথেই বসতে পারে এবং শুধুমাত্র পাস্ট টেন্সের ক্ষেত্রে এটাকে ব্যবহার করা হয়। যেমন সময় শেষ হয়েছিল, এবার কিন্তু দেখুন আমরা অতীতের কথা বলছি, সময় শেষ হয়েছিল, তাহলে টাইম ওয়াজ ওভার। তাই সো তাকে যেতে হয়েছিল, তাহলে তাকে ইংরেজি কি? হি। এরপর হ্যাড টু গো, এখানে আমরা হ্যাড টুটাকে বসালাম। এবার দেখুন বিদ্রূপার্থে, অর্থাৎ আমরা মাঝে মধ্যে বলি না সে এটাই পারে না আবার ওটা পারবে, এই টাইপের কথাবার্তা বলতে গেলে আমাদের একটা ওয়ার্ড সবসময় লাগে, সেটা হচ্ছে লেট অ্যালোন। লেট অ্যালোন। এখন আমরা এই টাইপের একটা বাক্য নেই, আমি তোমার নামই মনে করতে পারছি না আবার ঠিকানা। এখন এই যে আমি তোমার ছোট্ট একটা নাম, এটাই তো মনে করা উচিত ছিল আগে, কিন্তু আমি তোমার ঠিকানা মনে রাখবো কিভাবে? এই টাইপের বিদ্রূপার্থক কথাবার্তার ক্ষেত্রে আমরা লেট অ্যালোনটাকে ব্যবহার করতে পারি। তাহলে এখানে দেখুন আমি তোমার নামই মনে করতে পারছি না, আই ক্যান নট রিকল ইউর নেম, লেট অ্যালোন মাঝখানে বসবে ইউর অ্যাড্রেস, তোমার ঠিকানা। অর্থাৎ আমি তোমার নামই মনে করতে পারছি না আবার তোমার ঠিকানা। আচ্ছা, দ্বিতীয় কলামে দেখুন উড রাদার ডট ডট দেন। এই উড রাদার ডট ডট দেন দ্বারা আসলে কি বোঝায়? এটা আসলে বোঝায় যে দুটা কাজ, তার মধ্যে থেকে আমার কোনো একটা করা ভালো, বা আমি মনে করছি যে এই দুইটা কাজের মধ্যে থেকে কোনো একটা কাজ আমার করা ভালো। 3 নম্বর কলাম উদাহরণটা দেখুন,
ভিক্ষা করার চেয়ে আমার মরে যাওয়া ভালো। দুইটা কাজ, একটা হচ্ছে ভিক্ষা করা আর একটা হচ্ছে আমার মরে যাওয়া। আমি মনে করলাম যে ভিক্ষা করার চেয়ে আমার মরে যাওয়া ভালো। এই টাইপের কথাবার্তা বলতে আমরা উড রাদার ডট ডট দেনকে ব্যবহার করতে পারি। সো এটাকে ইংরেজি করতে গেলে কি করতে হবে, যেহেতু আমার কথাটা আছে তাই সাবজেক্ট হিসেবে এখানে আমরা আইকে আনবো, এরপর উড রাদারকে আনবো, আনলাম উড রাদারকে, তারপর হচ্ছে যে কাজটা করা ভালো তাকে বসাতে হবে। তো আমার কোন কাজটা করা ভালো, মরে যাওয়া ভালো, তো মরে যাওয়া ইংরেজি কি, ডাই, সেটা বসালাম। এরপর দেন বসালাম, এরপর হচ্ছে যেটা করা খারাপ বা যেটা অপেক্ষাকৃত খারাপ সেটা বসাবো, সেটা হচ্ছে বেগ, ভিক্ষা করা, সেটা আমরা বসালাম। তাহলে টোটাল সেন্টেন্সটা কি হলো, আই উড রাদার ডাই দেন বেগ। এরপর আসুন হ্যাড বেটার। হ্যাড বেটার হচ্ছে কোনো কিছু করা ভালো বুঝালে, যে কোনো একটা কাজ করা ভালো বুঝাচ্ছে, তাহলে আমরা হ্যাড বেটারটাকে ব্যবহার করতে পারি। যেমন উদাহরণ দেখা যাক, বাইরে বৃষ্টি হচ্ছে, তোমার আজকে থেকে যাওয়াই ভালো হবে। একটা কথা যে বাইরে বৃষ্টি হচ্ছে, তাহলে তো না বের হওয়াই ভালো, মানে থেকে যাওয়াটা ভালো হবে এই কথাটা বলছে। এই যে ভালো হবে কথা, এটার জন্য আমরা হ্যাড বেটারটাকে আনবো। তাহলে ইংরেজিটা কিভাবে হবে, বাইরে বৃষ্টি হচ্ছে, এটার ইংরেজি কি, ইট ইজ রেইনিং আউটসাইড। এরপর তোমার আজকে থেকে যাওয়াই ভালো হবে, প্রথমে সাবজেক্ট তুমি, তোমার জন্য হচ্ছে ইউ আসবে, এরপর হচ্ছে হ্যাড বেটারটাকে, ভালো হবে এটার জন্য হ্যাড বেটারটাকে আনতে হবে। এরপর থেকে যাওয়া, থেকে যাওয়া ইংরেজি কি, স্টে, সেটা বসাতে হবে। কোথায় থেকে যাবে, এখানে, সো হিয়ারটা এখানে বসবে। এরপর উইশ। উইশ হচ্ছে অসম্ভব কল্পনা বা অবাস্তব ইচ্ছা প্রকাশের ক্ষেত্রে। আমরা মাঝে মধ্যে এমন করি না যে আমি যদি পাখি হতাম, এই টাইপের কথাবার্তা বলি যেটা আসলে সম্ভব না। তো এই টাইপের অসম্ভব কথাবার্তার ক্ষেত্রে আমরা উইশকে ব্যবহার করতে পারি। যেমন এখানে একটা উদাহরণ দেখুন, আমি যদি একটি পাখি হতাম, তাহলে এই কথাটাকে আমরা কিভাবে হচ্ছে ইংরেজি করতে পারি, এটাকে উইশের মাধ্যমে আমরা সহজে ইংরেজি করতে পারি। আমির জন্য সাবজেক্ট হিসেবে আই আসবে, এরপর ভার্ব হিসেবে এই অসম্ভব কল্পনার ভার্ব হিসেবে আমরা উইশকে আনবো, উইশকে আনলাম। এরপর একটা পাখি হতাম, আমি একটা পাখি হতাম, এটার ইংরেজি কিভাবে হবে, আই ওয়ার এ বার্ড। এখন এখানে এই আই পর্যন্ত ঠিক ছিল, বার্ডও ঠিক ছিল, কিন্তু ওয়ার কথাটা যখন আনলাম তখন অনেকের মনে প্রশ্ন থাকবে যে আয়ের পরে ওয়াজ না বসে কেন ওয়ার বসলো। এটার মেইন কারণটা হচ্ছে উইশ ভার্বটা। উইশ এমন একটা ভার্ব, তারপরে যদি হচ্ছে ওয়াজ ওয়ার বসাতে হয় তাহলে অবশ্যই ওয়ারকে বসাতে হবে, সাবজেক্ট যেই হোক না কেন ওয়ারকে বসাতে হবে। এবার আসুন তবে কি হবে বা হতো বুঝালে। আমরা মাঝে মধ্যে বলি না যে তবে কি হতো বা তবে কি হবে, এই টাইপের কথাবার্তার ক্ষেত্রে যে যদি এটা ঘটে তবে কি হবে বা তবে কি হতো, এই টাইপের ক্ষেত্রে হচ্ছে হোয়াট ইফ ব্যবহার করতে হবে। এখন কিভাবে ব্যবহার করব, উদাহরণ আমরা দেখি। 3 নম্বর কলামে দেখুন, আমি সেখানে গিয়েছিলাম, আমি সেখানে গিয়েছিলাম, তবে কি হতো যদি আমি সেখানে না যেতাম। এই যে একটা প্রশ্ন, তবে কি হতো যদি আমি সেখানে না যেতাম। তো প্রথম অংশ আমি সেখানে গিয়েছিলাম, এটাকে স্বাভাবিকভাবে ইংরেজি করা যায় আই ওয়েন্ট দেয়ার। আর বাকি যে অংশ তবে কি হতো, এটার ইংরেজি হিসেবে হোয়াট ইফ আসবে। এরপর আমি সেখানে না যেতাম, এটা ইংরেজি স্বাভাবিকভাবে করব আই ডিডন্ট গো দেয়ার। এরপর শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন আসবে। এরপর দেখুন, কোনো কিছুর অনুভূতি কেমন বা কোনো ব্যক্তির মন মানসিকতা কেমন জানতে চাইলে, কেউ একজন এক জায়গা থেকে ঘুরে আসলো, আমি বললাম যে সেটা জায়গাটা অনুভূতিটা কেমন, সেখানে যে ঘুরছো সেটার অনুভূতিটা কেমন, বা কেউ একজনকে আমি একটা ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করলাম যে এই ব্যক্তিটার মন মানসিকতাটা কেমন। এই টাইপের কথাবার্তা বলতে আমরা হোয়াটস ইট লাইক অথবা হোয়াটস ডট ডট লাইক, এখানে ডট ডটের মধ্যে আসলে ওই ব্যক্তিটার কথাটাই বসবে। সো আমরা একটা একটা করে দেখি। হোয়াটস ইট লাইকটাকে প্রথমে দেখি, এটা দ্বারা সাধারণত অনুভূতিটাই জানতে চাওয়া হয়। যেমন নদীতে সাঁতার কাটার অনুভূতি কেমন, নদীতে সাঁতার কাটার অনুভূতি কেমন। তাহলে এটা ইংরেজি কিভাবে করব, প্রথমে আমাদের হোয়াটস ইট লাইকটাকে বসিয়ে দিতে হবে, এরপর সাঁতার কাটা, এটার ইংরেজিটা কি, সুইম। কিন্তু মনে রাখতে হবে হোয়াটস ইট লাইকের পরে সুইম বা যে ভার্বেই বসুক না কেন তার সাথে আইএনজি হয়ে বলবে। তাহলে কি হলো, হোয়াটস ইট লাইক সুইমিং ইন দ্য রিভার। এরপর এটা প্রশ্নবোধক চিহ্ন। এরপর আসুন হোয়াটস ডট ডট লাইক, এটা আসলে কোনো একজন ব্যক্তি কেমন সেটা জানার জন্য আমরা ব্যবহার করি। সে ব্যক্তি হিসাবে কেমন, মানে তার মন মানসিকতাটা আমরা জানতে চাচ্ছি। তাহলে কিভাবে বলবো, হোয়াটস, এরপর ওই যে ডট ডট ছিল না, সেখানে হচ্ছে আমরা সেই কথাটা, মানে যার সম্পর্কে জানতে চাইবো তার কথাটা বসাবো। তাহলে হোয়াটস হি, এরপর লাইক তো আছে, একটা প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিন, হয়ে গেল সে ব্যক্তি হিসেবে কেমন বা তার মন মানসিকতা জানা হয়ে গেল। এবার আসুন
যদি আমরা এমন জিনিস সম্পর্কে জানতে চাই যে এই জিনিসটা কেমন, যেটার একটা বাহ্যিক আকার আকৃতি আছে, যেটার একটা কি আছে, বাহ্যিক আকার আকৃতি আছে, সেটা দেখতে কেমন, এরকম একটা জিনিস যদি আমরা জানতে চাই, তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে হোয়াট ডাজ ইট লুক লাইক। আমাদেরকে কি ব্যবহার করতে হবে, হোয়াট ডাজ ইট লুক লাইক, অথবা ইট না ব্যবহার করে পরবর্তী পৃষ্ঠায় দেখুন 60 নম্বর পৃষ্ঠায় হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, অর্থাৎ এখানে ডট ডটের মধ্যে যে জিনিসটা সম্পর্কে, আকৃতি সম্পর্কে জানতে চাচ্ছি সেটা বসালেই হবে। সো আমরা দেখি প্রথম উদাহরণটা দেখি 59 নম্বর পৃষ্ঠায়। আমি কখনো ভূত দেখিনি, ভূত দেখতে কেমন, আমি কখনো ভূত দেখিনি, ভূত দেখতে কেমন। তো আমি কখনো ভূত দেখিনি, এটাকে স্বাভাবিকভাবে ইংরেজি করলাম আই হ্যাভ নেভার সিন এ গোস্ট। এরপর ভূত দেখতে কেমন, হোয়াট ডাজ ইট লুক লাইক, এরপর একটা প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিন, যেহেতু প্রশ্নই করছেন প্রশ্নবোধক চিহ্ন তো বসাতেই হবে। এবার 60 নম্বর পৃষ্ঠায় আসুন। এখানে দেখুন আরেকটা জিনিস সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে দ্বিতীয় উদাহরণটাতে, গুগল গ্লাস দেখতে কেমন, গুগল গ্লাস দেখতে কেমন। এটার জন্য হচ্ছে ওই হোয়াট ডাজ ডট ডট লুক লাইকটাকে আনতে হবে। সো এখানে হোয়াট ডাজ নিয়ে আসলাম। এরপর যা আমরা বলেছিলাম যে যার সম্পর্কে জানতে চাইবো সেটাকেই আমরা ডট ডটের মাঝখানে বসাবো। তাহলে কার সম্পর্কে জানতে চাচ্ছিলাম, গুগল গ্লাস সম্পর্কে জানতে চাচ্ছিলাম। সো আমরা গুগল গ্লাসটাকেই বসিয়ে দিলাম, এরপর লুক লাইকটাকে বসালাম, এরপর একটা প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিলাম। এরপর আসুন কোনো কাজ করার এটাই উপযুক্ত সময় বুঝালে। আমরা বলি না যে এই স্থান থেকে চলে যাওয়ার এটাই উপযুক্ত সময়, এই কাজটা করার এটাই উপযুক্ত সময়। এই টাইপের কথাবার্তা বলতে গেলে, এরকম এটাই উপযুক্ত সময়, এই কথাটা বলতে গেলে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমকে ব্যবহার করতে হবে। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমকে ব্যবহার করতে হবে। তো কিভাবে একটু দেখা যাক উদাহরণের মাধ্যমে। এটাই উপযুক্ত সময় স্থানটি ত্যাগ করার, এটাই উপযুক্ত সময় স্থানটি ত্যাগ করার। তাহলে আমরা এটাই উপযুক্ত সময় হিসাবে ইট ইজ, উদাহরণের মধ্যে দেখুন ইট ইজ টাইমকেও ব্যবহার করতে পারি, আবার দ্বিতীয় লাইনে দেখুন ইট ইজ হাই টাইমকেও ব্যবহার করতে পারি। যেটা ব্যবহার করি সেটা একান্তই আমাদের ব্যক্তিগত ইচ্ছা। এরপর যেটা করব, স্থানটি ত্যাগ করার, এটাকে ইংরেজি করব। ত্যাগ করা ইংরেজি কি, লিভ। আর মনে রাখতে হবে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে যদি ডিরেক্ট ভার্বটাকে বসাতে হয় আগে একটা টু বসিয়ে নিতে হবে। দেখুন আমরা লিভের আগে একটা টু বসিয়েছি, টু লিভ। এরপর কি ত্যাগ করা, স্থানটা ত্যাগ করা, তাহলে দি প্লেস, টু লিভ দ্য প্লেস। এরপর ফুল স্টপ বসিয়ে দিন। এছাড়াও টু লিভ দ্য প্লেস ছাড়াও অন্যভাবেও করতে পারি যে এটাই উপযুক্ত সময় আমাদের স্থানটি ত্যাগ করা। তাহলে কি করতে হবে, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, আমাদের কথাটা যখন এসেছে উই আনতে হবে। এরপর যে ভার্বটা হবে সেটাকে বি টু বা ভার্ব টু বা ফার্স্ট ফর্মে নিয়ে যেতে হবে। তাহলে ফার্স্ট ফর্মে নিলে কি হবে, লিভের ফার্স্ট ফর্ম কি, লিভের 2 নম্বর ফর্ম হচ্ছে লেফট, সেটা আমরা বসাবো উই লেফট দ্য প্লেস। তাহলে টোটালটা কি হলো, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, উই লেফট দ্য প্লেস। এবার আসুন ইটের ব্যবহার। ইট অর্থ কি, সাধারণত ইট অর্থ হচ্ছে এটা, সবসময় বেশিরভাগ ক্ষেত্রে এটা এই অর্থেই ইটকে ব্যবহার করা হয়, কিন্তু মাঝে মধ্যে একটু ভিন্ন ব্যবহার আছে, সেটা এখন আমরা দেখব। প্রথমে এটা বোঝাতে কিভাবে ব্যবহার হয় সেটা দেখি। 3 নম্বর কলাম উদাহরণ দেখুন, এটা আমি ছিলাম না, এটা আমি ছিলাম না। তাহলে এটা ইংরেজি ইট, ছিলাম না ইংরেজির জন্য ওয়াজ নট আনতে হবে, আর আমির জন্য আই আনতে হবে, ইট ওয়াজ নট আই। মনে রাখবেন এখানে ইট ওয়াজ নট মি হবে না, ইট ওয়াজ নট আই হবে। কারণ কেননা আই হবে যদি ইটের পরে একটা বি ভার্ব থাকে, মানে ওয়াজ, ওয়ার, অ্যাম, ইজ, আর এগুলা কিছু থাকে, এরপর যদি আবার এরকম আই বা হি, সি এগুলো বসাতে হয় সেটা সাবজেক্টিভ ফর্মেই বসাতে হবে, অর্থাৎ মি, হিম, হার এগুলা বসানো যাবে না। এরপর দেখুন আর একটা উদাহরণ, দয়া করে এটাকে বাইরে রাখো, দয়া করে এটাকে বাইরে রেখো। তাহলে দয়া করে ইংরেজি কি, প্লিজ। ওকে, এটাকে বাইরে রেখো, বাইরে রাখা রাখা ইংরেজি হচ্ছে কিপ, আর এটাকে ইংরেজি ইট। তাহলে কিপ ইট, আর কোথায়, বাইরে, কিপ ইট আউটসাইড। তাহলে টোটালটা কি হলো, প্লিজ কিপ ইট আউটসাইড। এবার আসুন ইটের আরেকটা ব্যবহার, আবহাওয়া বুঝাতো আমরা ইটকে ব্যবহার করতে পারি। কোনো একটা জায়গার আবহাওয়া বা এখনকার বর্তমান আবহাওয়া এই টাইপের কথাবার্তা বলতে আমরা ইটকে ব্যবহার করতে পারি। যেমন দেখুন বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং। কি করলাম, জাস্ট ইটটা বসালাম, এরপর যেহেতু বৃষ্টি হচ্ছে মানে চলমান কন্টিনিউয়াস, তাই ইজ এনে রেইনের সাথে আইএনজি যুক্ত করে রেইনিং করে দিলাম, ইট ইজ রেইনিং হয়ে গেল। 61 পেজে আসুন, বাইরে প্রচন্ড ঠান্ডা, এটাও একটা আবহাওয়া বোঝাচ্ছে, এই ক্ষেত্রে আমরা ইটকে ব্যবহার করতে পারি। তাহলে ইট ইজ, ইজটা কেন ব্যবহার করলাম, আমরা অনেক আগেই শিখেছিলাম যে যখন কোনো ক্রিয়া থাকবে না, বাইরে প্রচন্ড ঠান্ডা, এখানে দেখুন কোনো ক্রিয়া নেই, যখন কোনো ক্রিয়া থাকবে না তখন আমরা অ্যামিজারকে আনবো। সো ইটের সাথে ইজ বসে, তাই আমরা ইজকে আনলাম, কারণ ইট হচ্ছে সিঙ্গুলার। তো ইট ইজ
এরপর হচ্ছে প্রচন্ড ঠান্ডা, এটার ইংরেজি কি হবে? প্রচন্ড ঠান্ডা ইংরেজি করা যায় ভেরি কোল্ড, আর বাইরে ইংরেজি আউটসাইড। তাহলে কি হলো? ইট ইজ ভেরি কোল্ড আউটসাইড। আর দুই একজন প্রশ্ন করতে পারেন যে কেন আউটসাইডটাকে আগে বসালাম না, বা ভেরি কোল্ডের আগে কেন আউটসাইডটাকে বসালাম না? এটা হচ্ছে ওই যে আমরা 9টা প্রশ্ন শিখেছিলাম সিরিয়াল অনুসারে, আপনি এই বাইরে প্রচন্ড ঠান্ডা এই সেন্টেন্সটাকে ওই 9টা প্রশ্নের মধ্যে ফেলুন, দেখবেন যে আউটসাইডটা একবারে শেষে অবস্থান করছে। এবার দেখুন, দূরত্ব বুঝাতো আমরা ইটকে ব্যবহার করতে পারি। দূরত্ব বুঝাতো আমরা কি করতে পারি? ইটকে ব্যবহার করতে পারি। আমার স্কুল এখান থেকে 5 মাইল দূরে, আমার স্কুল এখান থেকে 5 মাইল দূরে। তাহলে এটাকে আমরা কিভাবে ইংরেজি করতে পারি? ইট ইজ 5 মাইলস টু স্কুল ফ্রম হিয়ার। এখানে হবে টু মাই স্কুল ফ্রম হিয়ার। তাহলে কিভাবে করলাম? 5 মাইল দূরে, এটার ইংরেজি করলাম হচ্ছে ইট ইজ 5 মাইলস। এরপর আমার স্কুল, এটার জন্য টু মাই স্কুল ফ্রম হিয়ার। সময় বোঝাতো আমরা ইটটাকে ব্যবহার করতে পারি। যেমন দেখুন, এখন 10টা বাজে, এখন 10টা বাজে, নাও ইট ইজ 10 o'clock। এরপর দেখুন, সেখানে বুঝাতে অথবা কোথাও কিছু একটা আছে, আমরা মাঝে মধ্যে বলি না সেখানে এটা ছিল, সেখানে ওটা ছিল, বা কোথাও কিছু একটা ছিল, এখানে একটা স্কুল ছিল, ওখানে একটা এই ছিল, আমাদের গ্রামে একটা কলেজ আছে, এই টাইপের কথাবার্তাগুলো বলি যখন, তখন আমাদেরকে দেয়ারকে ব্যবহার করতে হবে, THERE, এরকম দেয়ারকে ব্যবহার করতে হবে। সো উদাহরণ দেখা যাক, সেখানে একটি স্কুল আছে, সেখানে একটি স্কুল আছে, দেয়ার ইজ এ স্কুল। তাহলে কেন এখানে দেয়ার ব্যবহার করলাম? ওই যে সেখানের জন্য দেয়ার আনলাম, আর স্কুল আছে এটার জন্য দেয়ার ইজ এ স্কুল। এরপর দেখুন, সেখানে কি কিছু ছিল? একটা প্রশ্ন, সেখানে কি কিছু ছিল? তাহলে এটা হবে কিভাবে? ছিলর জন্য ওয়াজ আসবে, এরপর দেয়ারটা বসবে, এরপর লাস্টে এনিথিং, কিছুর জন্য এনিথিং, এরপর প্রশ্নবোধক চিহ্ন। আমাদের গ্রামে একটি স্কুল আছে, দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ, দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ। এই যে ওই কিছুক্ষণ আগে বললাম যে আমাদের গ্রামে ওটা আছে, শহরে এটা আছে, এই টাইপের কথাবার্তা যখন বলতে যাব, তখন হচ্ছে আমাদেরকে দেয়ারটাকে সাবজেক্ট হিসেবে বসানোর প্রয়োজন হতে পারে। এরপর দেখুন, উড ইউ মাইন্ড প্লাস ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ ভদ্রতার সাথে কাউকে কোনো কিছু করতে বলতে গেলে, আমি কাউকে কিছু একটা করতে বলতে চাচ্ছি, ডিরেক্ট অর্ডার না দিয়ে ভদ্রতার সাথে তাকে বললাম যে, যেমন উদাহরণটা দেখুন, আপনি ব্যাপারটা আরেকবার বলবেন কি? আমি কিন্তু ডিরেক্ট বলি নাই যে আপনি ব্যাপারটা আরেকবার বলেন, আমি বললাম কি আপনি ব্যাপারটা আরেকবার বলবেন কি? সো এই টাইপের কথাবার্তা যখন একটু বেশি ভদ্রতার সাথে কথাবার্তা বলা হয়, তখন আমরা উড ইউ মাইন্ড প্লাস ভার্বের সাথে আইএনজি করতে পারি। তাহলে এই সেন্টেন্সটাকে কিভাবে ইংরেজি করা যেতে পারে? 62 নাম্বার পেজে চলে আসুন। প্রথমে আমরা উড ইউ মাইন্ডটাকে বসালাম, এরপর হচ্ছে আরেকবার বলা। আরেকবার বলা ইংরেজি কি? আরেকবার বলা ইংরেজি হতে পারে রিপিট। আরেকবার বলা ইংরেজি হতে পারে রিপিট। সো এখানে রিপিট কথাটা আসলো, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, উড ইউ মাইন্ডের পরে যদি আমরা কোনো ভার্বকে বসাতে চাই, তাহলে তার সাথে আইএনজি যুক্ত করে দিতে হবে। তাহলে কি হলো? উড ইউ মাইন্ড রিপিটিং কি দ্য ম্যাটার, অর্থাৎ ব্যাপারটার কথাই তো বলতেছিলাম না, তাহলে এই জন্য দ্য ম্যাটার আসলো। তাহলে টোটাল সেন্টেন্সটা হলো উড ইউ মাইন্ড রিপিটিং দ্য ম্যাটার। এরপর দেখুন, কোনো কিছু বা কারো সম্পর্কে যখন বলা হয়, শুধু এটা না ওটাও, অথবা শুধু এ না ও, এই টাইপের কথা যখন বলা হয়, তখন হচ্ছে আমরা নট অনলি ডট ডট বাট অলসো ব্যবহার করতে পারি। উদাহরণটা দেখুন, আমি শুধু বাংলা না ইংরেজিও জানি, আমি শুধু বাংলা না ইংরেজিও জানি। ভালো করে লক্ষ্য করুন, শুধু বাংলা না ইংরেজিও জানি, মানে শুধু এটা না ওটাও, এই টাইপের কথাবার্তার ক্ষেত্রে আমরা নট অনলি ডট ডট বাট অলসোকে ব্যবহার করতে পারি। তাহলে এটাকে ইংরেজি করবো কিভাবে? আমি ইংরেজি আই করলাম, আর ওই যে জানার জন্য নো আনলাম, এরপর নট অনলি বাংলা, ওই শুধুর পরে বাংলা আছে না, তাই নট অনলি বাংলা, এরপর বাট অলসো ইংলিশ। এরপর দ্বিতীয় উদাহরণটা দেখুন, শুধু বল্টু না পল্টুও অপরাধী, শুধু বল্টু না পল্টুও অপরাধী। তাহলে কি হবে? ওই শুধু বল্টুর জন্য নট অনলি বল্টু, এরপর পল্টুও এটার জন্য বাট অলসো পল্টু, এরপর কি অপরাধী ইজ দ্য গিল্টি, অপরাধী ইংরেজি হচ্ছে গিল্টি। যখন কোনো কিছুর ক্ষেত্রে দুজন বা দুটোকেই বুঝাই, যখন একটা জিনিসের ক্ষেত্রে দুটাকেই বুঝাই বা উভয়কে বলা হয়, তখন হচ্ছে আমরা both ডট ডট অ্যান্ডকে ব্যবহার করতে পারি, both ডট ডট অ্যান্ডকে ব্যবহার করতে পারি। সো এটা কিভাবে করা যায় দেখুন, আমি এবং তুমি দুজনেই অপরাধী, আমি এবং তুমি দুজনেই অপরাধী। এখন এটাকে কিভাবে ইংরেজি করব? বোথ আই অ্যান্ড ইউ আর দ্য গিল্টি, বোথ আই অ্যান্ড ইউ আর দ্য গিল্টি।
এরপর দেখুন, হয় এটা অথবা ওটা বুঝাতে, হয় এ না হয় ও বুঝাতে আইদার ডট ডট অর ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? হয় এ না হয় ও বুঝাতে অথবা হয় এটা না হয় এটা বুঝাতে আইদার ডট ডট অর ব্যবহার করা হয়। যেমন হয় আমি না হয় তুমি অপরাধী, হয় আমি না হয় তুমি অপরাধী, এখানে যে কোনো একজন অপরাধী। সো এটা বলতে গেলে প্রথমে আইদারকে বসাতে হবে, এরপর হয় আমি কথাটার জন্য আইদার আই, আর না হয় তুমি এটার জন্য অর ইউ, এরপর আর দ্য গিল্টি। এরপর মাঝে মধ্যে আমাদের বলা প্রয়োজন হয় যে এটাও না ওটাও না বা এও না ও না, এই টাইপের কথার ক্ষেত্রে কি ব্যবহার করব? নাইদার ডট ডট নরকে ব্যবহার করব। এও না ও না, এই টাইপের কথাটার ক্ষেত্রে হচ্ছে নাইদার ডট ডট নরকে ব্যবহার করব। যেমন দেখুন উদাহরণটা, আমিও অপরাধী না তুমিও না। আগে কি ছিল? হয় আমি অপরাধী না হলে তুমি, এখন হচ্ছে আমিও না তুমিও না। সো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের নাইদার ডট ডট নরকে আমরা ব্যবহার করতে পারি। সো আমিও, এই কথাটা ইংরেজি করলে হচ্ছে নাইদার আই, এরপর তুমিও না, এটার ইংরেজি হবে হচ্ছে নর ইউ, এরপর অপরাধী আর দ্য গিল্টি। 63 পেজে চলে আসুন। কোনো কিছুর তুলনায় কোনো কিছু বেশি পছন্দ করা বোঝাতে, অর্থাৎ এই কাজটার তুলনায় আমি এই কাজটা বেশি পছন্দ করি, এই টাইপের কথাবার্তার ক্ষেত্রে প্রেফার ডট ডট টু ব্যবহার করা হয়। কি বললাম? প্রেফার ডট ডট টু ব্যবহার করা হয়। যেমন আমি কফি পান করার চেয়ে চা পান করা বেশি পছন্দ করি, আমি কফি পান করার চেয়ে চা পান করা বেশি পছন্দ করি। তো এটাকে কিভাবে ইংরেজি করতে পারি? আমি ইংরেজি আই আনলাম, এরপর আমাদের কাঙ্ক্ষিত ভার্ব প্রেফারটাকে নিয়ে আসলাম, এরপর যেটা বেশি পছন্দ করি সেটাকেই প্রেফারের সাথে বসাতে হবে। তাহলে আমি চা পান করাটাকে বেশি পছন্দ করি, সো ড্রিঙ্কিং টি লিখলাম। আর মনে রাখবেন শুধু ড্রিঙ্ক টি লিখবেন না, কারণ প্রেফারের পরে ড্রিঙ্ক ভার্বটাকে বা যেই ভার্বেই বসান না কেন সেটার সাথে আইএনজি যুক্ত করে বসাতে হবে। তাহলে কি লিখলাম? ড্রিঙ্কিং টি, এরপর আবার একটা টু বসালাম, এরপর যেটা একটু কম পছন্দ করি সেটা বসালাম, সেটা হচ্ছে ড্রিঙ্কিং কফি, এবং এটাও আইএনজি যুক্ত করে বসাতে হবে। কোনো কিছুর পরিবর্তে কোনো কিছু বুঝাতে, আমরা মাঝে মধ্যে বলি না যে আমি ওটা, এটার পরিবর্তে ওটা নিয়েছিলাম বা এটার পরিবর্তে ওটা করেছিলাম, এই টাইপের কথাবার্তার ক্ষেত্রে হচ্ছে আমরা ইনস্টেড অফকে ব্যবহার করতে পারি। এই টাইপের কথাবার্তার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? পরিবর্তে কথাটার জন্য ইনস্টেড অফকে ইংরেজিতে ব্যবহার করতে পারি। যেমন উদাহরণটা দেখুন 3 নম্বর কলামে, উচ্চতর গণিতের পরিবর্তে আমি জীববিজ্ঞান নিয়েছিলাম বা নিয়েছিলাম। উচ্চতর গণিতের পরিবর্তে আমি জীববিজ্ঞান নিয়েছিলাম বা নিয়েছিলাম। তাহলে যেটা হবে, যেটার পরিবর্তে আপনি যেটা নিয়েছিলেন আগে সেটার কথা লিখতে হবে। কার পরিবর্তে নিয়েছিলেন? উচ্চতর গণিতের পরিবর্তে। সো প্রথমে ইনস্টেড অফ বসাবেন, তার সাথে উচ্চতর গণিত কথাটা মানে হায়ার ম্যাথ কথাটা বসাবেন, এরপর কি নিয়েছিলেন সেটা বলেন। আই টুক বায়োলজি। সত্ত্বেও বুঝাতে, ডেসপাইট অথবা হচ্ছে ডিসপাইট অথবা হচ্ছে ইনস্পাইট অফ। সত্ত্বেও বোঝাতে হচ্ছে ডিসপাইট অথবা ইনস্পাইট অফ। এখানে দেখুন ব্যাপারটা আসলে কিভাবে, গরিব হওয়া সত্ত্বেও সে মানুষকে সাহায্য করে, গরিব হওয়া সত্ত্বেও সে মানুষকে সাহায্য করে। এই যে গরিব হওয়া সত্ত্বেও কথাটাকে আমরা ইংরেজি করব কিভাবে, সেটা হচ্ছে প্রথমে ডিসপাইট অথবা ইনস্পাইট অফ, আবার ডিসপাইটের সাথে অফ বসিয়ে দিবেন না, ডিসপাইট অফ, ডিসপাইট অথবা ইনস্পাইট অফ। এরপর গরিব হওয়া, হওয়া ইংরেজি কি? বি, বিই বি। আর ইনস্পাইট অফ বা ডিসপাইটের পরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে কি লিখবো? ডিসপাইট বিং পুয়ার অথবা ইনস্পাইট অফ বিং পুয়ার, সে মানুষকে সাহায্য করে, এটার ইংরেজি কি হবে? হি হেল্পস দ্য পিপল। কোনো কিছুর উদ্দেশ্যে বা লক্ষ্যে কিছু করা বলতে, আমরা মাঝে মধ্যে বলি না যে এটার উদ্দেশ্যে এটা করেছিলাম আমি, বা এটা করেছিলাম এটার উদ্দেশ্যে। এই টাইপের ক্ষেত্রে আমরা উইথ এ ভিউ টু কথাটা ব্যবহার করতে পারি, উইথ এ ভিউ টু কথাটা ব্যবহার করতে পারি। দেখুন উদাহরণটা, আমরা স্বাধীন খাদ্যগুলো খেয়েছিলাম বেঁচে থাকার জন্য। অর্থাৎ আমাদের স্বাধীন খাদ্যগুলো খাওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে বেঁচে থাকা। এরকম বেঁচে থাকার জন্য বা কোনো কিছু করার জন্য অন্য আরেকটা কাজ যখন করা হয় তখন আমরা উইথ এ ভিউ টুটা ব্যবহার করতে পারি। তাহলে এটাকে ইংরেজি করবো কিভাবে? আমরা স্বাধীন খাদ্যগুলো খেয়েছিলাম, আগে এটাকে ইংরেজি করি। আমরা তারপর খেয়েছিলাম, এট, ইটের ফার্স্ট ফর্ম হচ্ছে এট, সেটা বসালাম। স্বাধীন খাদ্য, টেস্টলেস ফুডস, এরপর হচ্ছে কি উদ্দেশ্যে খেয়েছিলাম সেটাই বসাতে হবে, বেঁচে থাকার উদ্দেশ্যে বা বেঁচে থাকার জন্য। তাহলে উইথ এ ভিউ টুটা বসিয়ে দিই, এরপর বেঁচে থাকাটা এখানে সারভাইভ দ্বারা প্রকাশ করা হয়েছে, সো সারভাইভিং হবে, মানে উইথ এ ভিউ টুর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এবং মনে রাখবেন এই পর্যন্ত আমি অনেকগুলোর ক্ষেত্রেই বললাম যে এদের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। সো এদের পরে যখনই আপনি নিজে থেকেও কোনো সেন্টেন্স বানিয়ে লিখতে যাবেন, এদের পরে অবশ্যই একটু ভার্বের সাথে আইএনজি ইউজ করবেন।
এরপর 64 নাম্বার পেজে আসুন। কোনো কিছুর কারণে কিছু হওয়া বোঝাতে, কোনো কিছুর কারণে কিছু হওয়া বোঝাতে আমরা বিকজ অফটাকে ব্যবহার করতে পারি। যেমন আমার অসুস্থতার জন্য আমি সেখানে ছিলাম না, আমার অসুস্থতার জন্য আমি সেখানে ছিলাম না, এখানে কারণটা হচ্ছে আমার অসুস্থতা, এটার জন্যই কোনো একটা কিছু হয়নি, সেটা চাই আমি সেখানে ছিলাম না। এই টাইপের কোনো কিছুর কারণে কিছু হওয়া বা না হওয়া বোঝাতেই হচ্ছে আমরা বিকজ অফকে ওই কারণ হিসেবে ব্যবহার করতে পারি। যেমন আমার অসুস্থতার জন্য এই কথাটাকে আমরা ইংরেজি করতে পারি কিভাবে, প্রথমেই বিকজ অফটাকে বসিয়ে দিব, এরপর অসুস্থতা কথাটা লিখে দিতে পারি, আমার অসুস্থতা কথাটা, তাহলে কি হবে, মাই ইলনেস, বিকজ অফ মাই ইলনেস। এরপর আমি সেখানে অনুপস্থিত বা আমি সেখানে ছিলাম না, এটার ইংরেজি বলতে পারি আই ওয়াজ অ্যাবসেন্ট দেয়ার। এবার আসুন যত তত বুঝাতে, দ্য মোর অবলিক লেস ডট ডট দ্য মোর অবলিক লেস। আমরা মাঝে মধ্যে বলি না যে যত শীঘ্র তত ভালো, যতই পড়িবে ততই শিখিবে, বা যতই পড়িবে ততই ভুলিবে, এই টাইপের কথাবার্তা যে বলি, এগুলোকে ইংরেজি করতে গেলে দ্য মোর অবলিক লেস ডট ডট দ্য মোর অবলিক লেসকে ব্যবহার করতে হয়। তাহলে কখন মোরকে ব্যবহার করব, কখন লেসকে ব্যবহার করব, যখন যত বেশি বুঝাবে তখন মোরকে ব্যবহার করবো, আর যখন যত কম বুঝাবে তখন লেসকে ব্যবহার করব। যেমন যতই পড়িবে ততই শিখিবে, এখানে আসলে বেশি পড়ার কথাটাই বলা হচ্ছে, তাই আমরা এখানে কি করলাম, দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। এরপর দেখুন যত কম পড়বে তত কম শিখবে, এই যে কম কথাটা চলে আসছে, তাই আমরা লেসকে ব্যবহার করব। তাহলে দ্য লেস ইউ রিড দ্য লেস ইউ লার্ন। যত বেশি পড়বে তত কম ভুলবে, যত বেশি পড়বে তত কম ভুলবে। এবার একটা আছে যত বেশি, আর একটা হচ্ছে যত কম। তাহলে যত বেশির জন্য আমরা দ্য মোরকে ইউজ করব, আর যত কমের জন্য আমরা দ্য লেসকে ইউজ করব। তাহলে যত বেশি পড়বে এটার ইংরেজি কি হবে, দ্য মোর ইউ রিড। এরপর যত কম ভুলবে এটার ইংরেজি দ্য লেস ইউ ফরগেট। এরপর দেখুন কেউ একজন যা করছে অন্য একজন বা নিজেও তা করছে বুঝালে, কথাটা একটু জটিল হয়ে গেল, এটাকে একটা উদাহরণের মাধ্যমে সহজেই বলা যেতে পারে। 3 নাম্বার কলাম উদাহরণ দেখুন, নিতু পড়তেছে বা পড়ছে এবং নিহানো, মানে নিতু পড়তেছে নিহানো একই কাজ করতেছে, এরকম কেউ একজন যেটা করতেছে অন্য একজনও সেটাই করতেছে, বা কেউ একজন যেটা অন্য একজনও সেটা, এই টাইপের ক্ষেত্রে আমরা অলসোকে ব্যবহার করতে পারি। সো এটার ইংরেজি করা যাক, নিতু পড়তেছে বা পড়ছে, এটার ইংরেজি কি হবে, কন্টিনিউয়াস টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নিতু ইজ রিডিং, এবং নিহানো অ্যান্ড নিহান, আর ওর জন্য আমরা অলসোটাকে বসিয়ে দিলেই হবে, অ্যান্ড নিহান অলসো। এরপর দেখুন দ্বিতীয় উদাহরণ, সানজিদা খাইতেছে বা খাচ্ছে এবং সার্জিনো, সানজিদা খাইতেছে বা খাচ্ছে এবং সার্জিনো, মানে সানজিদা যে কাজটা করতেছে সার্জিনো সেই কাজটা, সেই খাওয়ার কাজটাই করতেছে। এজন্যই আমরা যেটা করব সেটা হচ্ছে অলসোকে ব্যবহার করে এটাকে ইংরেজি করতে পারি। তাহলে সানজিদা ইজ ইটিং অ্যান্ড সার্জিন অলসো। এরপর দেখুন সালমা কাজ করতেছে বা করছে এবং সাজে দাও, সালমা কাজ করতেছে বা করছে এবং সাজে দাও, এটার জন্য আমরা ওই আগের অলসোটাকে ব্যবহার করতে পারি, সালমা ইজ ওয়ার্কিং অ্যান্ড সাজেদা অলসো। এরপর দেখুন কেউ একজন বা কিছু একটা এতই ডট ডট যে কিছু একটা করতে পারছে বা পারছে না। আমরা মাঝে মধ্যে বলি না যে সে এতই দুর্বল যে হাঁটতে পারছে না, বা এই টাইপের কথাবার্তা যখন বলি, বা ব্যাগটা এতই ভারী যে আমি বহন করতে পারছিলাম না, এই টাইপের কথাবার্তার জন্য হচ্ছে আমরা সো ডট ডট দ্যাট অথবা টু ডট ডট টুকে ব্যবহার করতে পারি, সো ডট ডট দ্যাট অথবা টু ডট ডট টুকে ব্যবহার করতে পারি। তাহলে দেখুন সে এতই দুর্বল যে হাঁটতে পারছে না, তাহলে এটাকে ইংরেজি করব কিভাবে, প্রথমেই সে এতই দুর্বল যে এই কথাটার ইংরেজি করা যায়। তাহলে হি ইজ, এত এর জন্য সো আনবো, এরপর দুর্বল ইংরেজি উইক সেটা আনলাম, এরপর হচ্ছে যে সেটার জন্য দ্যাট আনলাম, এরপর হাঁটতে পারছে না, হি ক্যান নট ওয়াক। এরপর দ্বিতীয় উদাহরণটা দেখুন, সে এতই দুর্বল যে হাঁটতে পারছে না, একই উদাহরণ কিন্তু এটাকে আমরা টু ডট ডট টু দিয়েও করতে পারি, হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ টু উইক টু ওয়াক। এখানে আমরা কি করলাম, আগের মতো সো উইক দ্যাট হি ক্যান নট এত বড় অংশ লিখলাম না, জাস্ট প্রথম সো এর জায়গায় হচ্ছে টু বসিয়ে দিলাম, এরপর মাঝখানে উইক বসলো, এরপর টু বসিয়ে দিয়ে জাস্ট শেষের ভার্বটা হাঁটা ওয়াকটাকে বসিয়ে দিলাম। মাঝে মাঝে বুঝাতে, মাঝে মাঝে বুঝাতে আমরা সামটাইমস ব্যবহার করব, সামটাইমসের দিকে একটু লক্ষ্য করুন, একসাথে লেখা হয়েছে। মাঝে মাঝে বুঝাতে আমরা কি ব্যবহার করব, সামটাইমস, এটা দেখুন এবং একসাথে লেখা হয়েছে, অর্থাৎ সাম আর টাইমসের মধ্যে কোনো ফাঁকা নেই।
তাহলে এটা আমরা কিভাবে পেতে পারি বাংলার মধ্যে? দেখুন একটা উদাহরণ, মাঝে মাঝে আমি সেখানে যাই, মাঝে মাঝে আমি সেখানে যাই। এই প্রথম মাঝে মাঝের জন্য আমরা সামটাইমসকে ব্যবহার করতে পারি। তাহলে কি হবে? সামটাইমস আই গো দেয়ার। এরপর কোনো এক সময় বোঝাতে সামটাইমস না সামটাইম ব্যবহার হয়, অর্থাৎ এবার আর লাস্টে এস নাই, কিন্তু দুইটা একসাথেই লেখা। যেমন সে আমাকে ডাকবে কোনো এক সময়, তাহলে সে আমাকে ডাকবে, এটার ইংরেজি কি হবে? এটা তো ভবিষ্যতের ব্যাপার, তাহলে শি উইল কল মি। এরপর কোনো এক সময়, এটার জন্য সামটাইম। কিছু সময় বুঝাতে, এবার দেখুন সাম আর টাইমটাকে আলাদা আলাদা করে লেখা হয়েছে। এতক্ষণ আমরা যেটা দেখতে পাচ্ছিলাম ওদের দুজনকে একসাথে লেখা হচ্ছিল, এখন আলাদা আলাদা করে। কিছু সময় বুঝাতে এরকম সাম আর টাইমকে আলাদা করে লেখা হয়। যেমন উদাহরণটা দেখুন, আমাকে তার সাথে কিছু সময় কাটাতে হবে, আমাকে তার সাথে কিছু সময় কাটাতে হবে। তাহলে কি? আই হ্যাভ টু স্পেন্ড সাম টাইম উইথ হার। এরপর 66 পেজে আসুন। কোনো কাজ দুই ব্যক্তির মধ্যে সংগঠিত হওয়া বোঝাল। কোনো একটা কাজ দুইজনের মধ্যে বা দুইজন পরস্পরের মধ্যে সম্পর্ক সংগঠিত হয়েছে, এরকম ক্ষেত্রে হচ্ছে আমরা ইজ আদারকে ব্যবহার করতে পারি। যেমন তানভীর এবং তানভি পরস্পরকে পছন্দ করে। এখানে কিন্তু দুইজন, তানভীর আর তানভি, এবং এই দুইজন কি করে? পরস্পরকে পছন্দ করে, অর্থাৎ এই দুইজনের মধ্যেই কাজটা সংগঠিত হচ্ছে, পছন্দ করার কাজটা এই দুইজনের মধ্যেই হচ্ছে। তাই এখানে আমরা কি করতে পারি? ইচ আদারকে ব্যবহার করতে পারি। তাহলে ইংরেজি করবো কিভাবে? তানভীর এবং তানভি, এটার ইংরেজি হচ্ছে তানভীর অ্যান্ড তানভি। এরপর পছন্দ করা ইংরেজি লাইকস, পছন্দ করা ইংরেজি লাইক হবে। এখানে একটু বইয়ের দিকে লক্ষ্য করুন, একটু ঠিক করে নিন, সেটা হচ্ছে লাস্টে এস দেওয়া হয়েছে, এখানে এসটা হবে না, এখানে শুধু লাইক হবে। যেহেতু তানভীর অ্যান্ড তানভি এখানে দুইজন আছে, প্লুরাল আছে, এজন্য এখানে এস হবে না, তাহলে এখানে হবে হচ্ছে লাইক। এরপর হবে ইচ আদার। এরপর হচ্ছে কোনো কাজ দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে সংগঠিত হলে। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে পছন্দ করা কাজটা হচ্ছে তানভীর আর তানভি দুইজনের মধ্যে হচ্ছিল। এখানে এমন কি হতে পারে না যে পছন্দ করা না, যে কোনো একটা কাজ অনেকের মধ্যে বা দুইয়ের অধিক, তিনজন চারজন কারোর মধ্যে সংগঠিত হচ্ছে, তখন যেটা হবে তখন হচ্ছে আমাদেরকে আর আমরা ইজ আদার ব্যবহার করতে পারবো না, আমরা ওয়ান আনাদার ব্যবহার করতে হবে। যেমন তিনটি বালক পরস্পরের মধ্যে ঝগড়া করেছিল বা করছিল। তিনটি বালক পরস্পরের মধ্যে ঝগড়া করছিল বা করেছিল, তাহলে কি হবে? থ্রি বয়েজ কোয়ার্লড উইথ ওয়ান আনাদার। থ্রি বয়েজ কোয়ার্লড উইথ ওয়ান অ্যানাদার। এখন এখানে কেন ওয়ান আনাদার ব্যবহার করলাম? কারণ এখানে দুইজন না, এখানে তিনজন আছে। এরপর আসুন, কেউ বা কোনো কিছু কেমন কিছু বা আছে এই টাইপের বুঝাতে হচ্ছে আমরা অ্যামিজারকে ব্যবহার করতে পারি। যেমন আমি ভালো আছি, এই কথাটা আমরা এম দ্বারা লিখতে পারি। যেমন আই এম ফাইন, বা সে ভালো আছে, হি ইজ ফাইন। এরপর দেখুন, সে হয় একজন ডক্টর, সে হয় একজন ডাক্তার, এটাকে আমরা ইংরেজি করতে পারি কিভাবে? হি ইজ এ ডক্টর। এগুলো আমরা অ্যামিজারের ব্যবহারের মধ্যে আগে একবার শিখেছিলাম, এখন এখানে আরেকবার দেখছি। তারা ভালো নয়, দে আর নট গুড। কেউ বা কোনো কিছু কেমন কিছু ছিল বুঝাতে, বা কেমন বা কিছু ছিল বুঝাতে, কেউ বা কোনো কিছু যখন কেমন ছিল বা কিছু ছিল বুঝাবে, তখন হচ্ছে আমরা ওয়াজ ওয়ার, মানে অতীতে হলে, বর্তমানে হইলে যেমন আমরা অ্যামিজার ব্যবহার করছিলাম, অতীতে হইলে ওয়াজ ওয়ারকে ব্যবহার করব। সো উদাহরণটা দেখুন, আমার ভাই একজন ডাক্তার ছিল। এই যে কেউ একজন কিছু একটা ছিল, আমার ভাই একজন ডাক্তার ছিল, এবার আমরা এটাকে কি দিয়ে করতে পারি? ওয়াজ অথবা ওয়ার দিয়ে করতে পারি। সো এখানে আমার ভাই ইংরেজি মাই ব্রাদার, এবং এটা যেহেতু সিঙ্গুলার বা একজন, তাই এখানে আমরা ওয়াজটাকে বসাবো, মাই ব্রাদার ওয়াজ এ ডক্টর। এরপর 67 নম্বর পেজে দেখুন, তারা ভালো মানুষ ছিলেন না, তারা ভালো মানুষ ছিলেন না। এখানে তারা ইংরেজি দে, আর দে যেহেতু অনেকজন বুঝাচ্ছে দে দ্বারা, তাহলে এখানে আমরা ওয়ারটাকে ব্যবহার করব। এরপর ভালো মানুষ ছিলেন না মানে খারাপ, মানে নট গুড, দে ওয়ার নট গুড পিপল। কারো কিছু আছে বা নেই বুঝাতে, কারো কিছু আছে বা নেই বুঝাতে আমরা আগেও শিখেছিলাম, এখন আবার বলছি, হ্যাভ অথবা হ্যাজকে আমরা ব্যবহার করতে পারি। তো কখন হ্যাভকে ব্যবহার করব, কখন হ্যাজকে ব্যবহার করব? যখন হচ্ছে প্লুরাল বা ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের ক্ষেত্রে, এটা আমরা আগেও শিখে এসেছিলাম, তখন হ্যাভকে ব্যবহার করব। আর সিঙ্গুলার বা একজন যখন বোঝাবে, তো বা থার্ড পারসনের ক্ষেত্রে আমরা হ্যাজকে ব্যবহার করব। সো আমরা উদাহরণ দেখতে পারি, আমার একটি কলম আছে, আমার একটি কলম আছে। ওই যে আছে বা আছে বুঝাতে, কারো কোনো কিছু আছে বুঝাতে আমরা কি করতে পারি? হ্যাভ হ্যাজকে ব্যবহার করতে পারি। সো আমার ইংরেজি এখানে আই বসালাম, আর আই যেহেতু ফার্স্ট পারসন বা ফার্স্ট পারসন, তাই এখানে আমরা হ্যাভকে বসালাম। এরপর কি আছে? একটা কলম আছে, তাহলে এটা নিতে কি হবে? এ পেন। এরপর তোমার একটি বন্দুক আছে, তাহলে এখানে কি হবে? তোমার ইংরেজি ইউ হবে। এরপর হ্যাভ এ গান, কেন ইউ যেহেতু সেকেন্ড পারসন, এজন্য এখানে ইউ এর সাথে হ্যাভটা বসেছে।
এরপর তাদের একটি গাড়ি আছে, তাহলে দে হ্যাভ এ কার। এখানে দেটা বসেছে এবং দেটা যেহেতু প্লুরাল বা অনেকজন বুঝাচ্ছে তাই তার সাথে হ্যাভ বসেছে, এরপর এ কার বসেছে। এরপর তার একটি গরু আছে, হি হ্যাজ এ কাউ। এখানে কেন হ্যাজ বসেছে হি এর সাথে, কারণ হিটা একজন বুঝাচ্ছে তাই এখানে হি এর সাথে হ্যাজ বসেছে। এরপর দেখুন কারো কিছু ছিল বা ছিল না বোঝাতে আমরা কিছুক্ষণ আগে শিখেছিলাম যে আছে মানে বর্তমানে, আর এখন হচ্ছে ছিল বা ছিল না, তার মানে হচ্ছে অতীতের ব্যাপারটা বোঝাচ্ছে, তাহলে হচ্ছে হ্যাডকে আমরা ব্যবহার করব। তাহলে যেমন তাদের একটি গাড়ি ছিল, তাহলে কি হবে দে হ্যাড এ কার। এরপর তার একটি গরু ছিল, হি হ্যাড এ কাউ। এরপর দেখুন কেউ কিছু করতে চাই বা চাও চান এগুলা বুঝাতে ওয়ান্ট অথবা ওয়ান্টস টু প্লাস ভার্বের মূল ফর্ম, মানে ভার্বের 1 নম্বর ফর্ম যেটা আমরা সেটা বসাবো। যেমন আমি কাজটি করতে চাই, আমি কাজটি করতে চাই, তাহলে প্রথমে সাবজেক্ট আমি আই হয়ে যাবে, করলাম। এরপর ওয়ান্ট অথবা ওয়ান্টস বসাবো। এখন আমি ফার্স্ট পারসন তাই এটার সাথে ওয়ান্ট বসবে, এস বাই এস যুক্ত হবে না। এস বাই এস তখনই যুক্ত হবে যখন হচ্ছে সেটা সিঙ্গুলার থাকবে এবং থার্ড পারসন হবে। সো আই ওয়ান্ট টু, এখন কি করতে চাই, করা ইংরেজি কি ডু, তাহলে আই ওয়ান্ট টু ডু কি করতে চাই কাজটি, সো দ্য ওয়ার্ক। সো পুরোটা কি হবে আই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক। এরপর পরবর্তী পৃষ্ঠায় চলে আসুন, 68 নম্বর পৃষ্ঠায়, সে কাজটি করতে চায়, হি ওয়ান্টস টু ডু দ্য ওয়ার্ক। এবার কেন ওয়ান্টস হয়েছে, কারণ হি দা একজন এবং এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই এখানে ওয়ান্টের সাথে হচ্ছে এস যুক্ত হয়ে ওয়ান্টস হয়েছে, আর সব কিছুই আগের মতোই হয়েছে। এবার দেখুন কাউকে কিছু একটা করতে হয় বা হয় না বোঝাতে আমরা মাঝে মধ্যে বলি না যে আমাকে এটা করতে হয় বা আমাকে এটা করতে হয় না, এরকম কথাবার্তার ক্ষেত্রে আমরা এম ইজ আর প্লাস টু প্লাস ভার্বের মূল ফর্মটা বসাতে পারি। আর যখন করতে হয় না বুঝাবে তখন ইজি এম ইজ আর প্লাস নট, শুধু মাঝখানে নটটা বসিয়ে দিবে, এরপর আবার টু প্লাস ভার্বের মূল ফর্ম। সো আমরা উদাহরণটা দেখতে পারি 3 নম্বর কলামে, আমাকে তার বাড়িতে যেতে হয়, আমাকে তার বাড়িতে যেতে হয়, তাহলে আমাকে ইংরেজির জন্য এখানে আই আনলাম। এরপর ওই যে এম ইজ আর থেকে একটাকে আনতে হবে আমাদেরকে ভার্ব হিসাবে, এখানে আই এর সাথে এম হবে, এটা আমরা আগেও শিখেছিলাম। এরপর টু বসালাম, এরপর যাওয়া ইংরেজি কি গো, এবং এটা মূল ফর্মে 1 নম্বর ফর্মেই যাবে, সো গোটাই থাকবে। এরপর তার বাড়িতে হার হোম। এরপর তাকে আমার বাড়িতে আসতে হয় না, তাকে আমার বাড়িতে আসতে হয় না, তাহলে কি সি বসালাম, এর তাকে ইংরেজি সি বসালাম, এরপর সি এর সাথে হচ্ছে ইজ বসবে সেটা বসালাম। আসতে হয় না এটা নেগেটিভ টাইপের, তাই এখানে নটটা বসালাম, সি ইজ নট। এরপর টু বসালাম, আসা ইংরেজি কি কাম সেটা বসালাম, এরপর আমার বাড়িতে মাই হোম। এবার দেখুন যেমন ডট ডট তেমন এই টাইপের কথাবার্তা বলতে গেলে আমাদেরকে কি ব্যবহার করতে হয়, অ্যাজ ডট ডট অ্যাজ, অ্যাজ ডট ডট অ্যাজ কে ব্যবহার করতে হয়। যেমন ছেলেটি যেমন চালাক তেমন মেধাবী, ছেলেটি যেমন চালাক তেমন মেধাবী, দ্য বয় ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ হি ইজ ব্রিলিয়ান্ট। তাহলে এটা কিভাবে করলাম, ছেলেটি ইংরেজি দ্য বয় লিখলাম, এরপর ভার্ব হিসাবে ইজ আনলাম, এরপর প্রথম যেমনের জন্য হচ্ছে অ্যাজ আনলাম, এরপর চালাকের জন্য ক্লেভার আনলাম, তেমনের জন্য আবার অ্যাজ আনলাম, এরপর মেধাবী এই কথাটার জন্য আবার হি ইজ ব্রিলিয়ান্ট আনলাম। কেউ কোনো কিছু না করে পারে না বোঝাতে, ধরেন আমি বললাম যে আমি না হেসে পারি না, বা আমি না সাহায্য করে পারি না, বা আমি না পড়ে পারি না, এই টাইপের কথাবার্তা যখন বলা হয় তখন ক্যান নট বার্ড প্লাস ভার্বের মূল ফর্ম অথবা ক্যান নট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি বসানো হয়। কি বললাম, একটা হতে পারে ক্যান নট বার্ড প্লাস ভার্বের মূল ফর্ম, আরেকটা হতে পারে ক্যান নট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি। তো আমরা প্রথমটার উদাহরণ দেখি, আমি তোমার সাথে না কথা বলে পারি না, আমি তোমার সাথে কথা না বলে পারি না বা না কথা বলে পারি না। সো এই যে না কথা বলে পারি না এটার জন্যই আমরা কাকে আনতে পারবো, ক্যান নট বার্ডকে আনতে পারবো। তাহলে আমির জন্য আই আনলাম, এরপর ক্যান নট বার্ডকে আনলাম, এরপর ভার্বটা ক্রিয়াটা কি আছে কথা বলা, সো সেটা কি হবে টক, যেহেতু মূল ফর্মে বসবে তাই শুধু টক বসেছে। এরপর কার সাথে, তোমার সাথে, তাহলে উইথ ইউ। এরপর ক্যান নট হেল্প দিয়েও একই ইংরেজি বাংলাটাকে ইংরেজি করা যেতে পারে, যেমন তাহলে কি হবে আই ক্যান নট হেল্প টকিং উইথ ইউ। এখানে শুধু পরিবর্তনটা এটা হয়েছে, যখন ক্যান নট হেল্প হবে তখন শুধু ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিবেন, এজন্যই আগে টক থাকলো এখন টকিং হয়ে গেছে। এরপর কেউ কোনো কিছু না করে পারলো না বোঝাতে, অর্থাৎ আগে ছিল বর্তমানকাল, অর্থাৎ কেউ কোনো কিছু না করে পারে না বা পারে না, আর এখন হচ্ছে পারলো না মানে অতীতকালের ব্যাপার, তখন জাস্ট ক্যানের জায়গায় কুডটা বসিয়ে দেন, অর্থাৎ কুড নট বার্ড প্লাস ভার্বের মূল ফর্ম অথবা
কুড নট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি। যেমন আমি তোমার সাথে না কথা বলে পারলাম না, তাহলে কি হলো, আই কুড নট বার টক উইথ ইউ। এরপর অথবা হতে পারে আমি তোমার সাথে না কথা বলে পারলাম না, এটাকে কুড নট হেল্প দিয়েও করতে পারি। আই কুড নট হেল্প, এখন শুধু টকের সাথে আইএনজি হয়ে যাবে, টকিং উইথ ইউ। ওকে, 69 পেজে দেখুন, কেউ কিছু করতে করতে অন্য কিছু একটা করলে, যেমন সে নাচতে নাচতে আমার কাছে আসলো, এই টাইপের কথাবার্তার ক্ষেত্রে, অর্থাৎ একটা কাজ করতে করতে আরেকটা কাজ করা, এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? এক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে 2 নম্বর কলামে দেখুন, যে ক্রিয়াটা করতে করতে অন্য কিছু করলো সেই ক্রিয়াটার সাথে আইএনজি যুক্ত হবে। কি বললাম? যে ক্রিয়াটা করতে করতে অন্য কিছু করলো সেটার সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে 3 নম্বর কলামে উদাহরণটা দেখুন, মেয়েটি নাচতে নাচতে আমার কাছে এলো বা এসেছিল। মেয়েটি নাচতে নাচতে, তাহলে ডাবল করলো কোনটা? নাচাটা। সো এই নাচা ইংরেজি হচ্ছে ড্যান্স, সো এই ড্যান্সের সাথে হচ্ছে আইএনজি যুক্ত করে দিব, তাহলে হবে ড্যান্সিং। তাহলে এটা হবে কিভাবে? পুরোটা একসাথে সাজাই, মেয়েটি দ্য গার্ল, এরপর আমার কাছে এসেছিল, এটার ইংরেজি করতে হবে, তাহলে কেম টু মি ড্যান্সিং। লাস্টে শুধু ওই একবারের শেষে গিয়ে ওই ক্রিয়াটাকেই বসাতে হবে যেটা সে করতে করতে এসেছিল। কেউ অতীতে নিয়মিত কিছু করতে বুঝাতেন, কেউ অতীতে নিয়মিত কিছু একটা করতো, এই টাইপের কথাবার্তা বলার ক্ষেত্রে আমরা ইউজ টু প্লাস ভার্বের মূল ফর্ম বসাতে পারবো। কি বসাতে পারবো? ইউজ টু প্লাস ভার্বের মূল ফর্ম। যেমন আমি প্রতিদিন ফুটবল খেলতাম, অর্থাৎ আমি আগে প্রতিদিনই ফুটবল খেলতাম, এক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? ইউজ টুটাকে ব্যবহার করতে পারি। কিভাবে সেটা দেখুন উদাহরণের মধ্যে, যেমন আমির জন্য আই করলাম, এরপর ওই যে প্রতিদিন ফুটবল খেলতাম, এই যে নিয়মিত অভ্যাস ছিল, এজন্য আমরা ইউজ টুটাকে বসালাম। এরপর খেলা ইংরেজি কি? প্লে। সো ভার্বের তো মূল ফর্মে হবে, সো এখানে প্লে বসবে, এরপর ফুটবল কথাটা বসবে, ফুটবল খেলতাম, ফুটবল কথাটা বসবে, এরপর হচ্ছে প্রতিদিনের জন্য এভরিডে কথাটা বসে গেল। এবার দেখুন, কেউ কোনো কিছু করে অন্য কিছু করা বুঝাতে, ব্যাপারটা অনেকটা এরকম যে দরজাটি বন্ধ করে আমি মাঠে গিয়েছিলাম, অর্থাৎ প্রথমে কি করলো? দরজাটা বন্ধ করলো, তারপর সে মাঠে গিয়েছিল, অর্থাৎ একটা কাজ করে আরেকটা কাজ করছে। এই টাইপের কথাবার্তার ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে সেটা 2 নম্বর কলামে দেখুন, যে ক্রিয়াটা করে অন্য কিছু করলো সেই ক্রিয়াটার সাথে আইএনজি হবে এবং সেটা প্রথমে বসবে। অর্থাৎ যে ক্রিয়াটা করে সে অন্য কিছু করছে, যেমন সে দরজা বন্ধ করে মাঠে গেছে, তাহলে দরজা বন্ধ করা ক্রিয়াটার সাথে আইএনজি যুক্ত হবে, আর বাকি অংশটা পরে বসে যাবে এবং দরজা বন্ধ করা ক্রিয়াটাই প্রথমে বসবে। তাহলে দরজা বন্ধ করে এই কথাটার ইংরেজি করব কিভাবে? বন্ধ করা ইংরেজি কি? ক্লোজ, এবং তার সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে। তাহলে ক্লোজিং দ্য ডোর আই ওয়েন্ট টু দ্য ফিল্ড। ঘড়ির সময় বোঝাতে, ঘড়ির সময় আমরা অনেকভাবেই বুঝাতে পারি, যেমন এখন 7:05, অথবা এখন 7টা বাজতে 5 মিনিট বাকি আছে, এখন 7:45 বাজে, এখন 7:15 বাজে, এই টাইপের কথাবার্তা আমাদেরকে মাঝে মধ্যে বলতে হয়। তাহলে আমাদের কি মাঝে মধ্যে প্রশ্ন জাগে না যে এই কথাবার্তাগুলোকে আমরা কিভাবে ইংরেজিতে বলতে পারি? ওকে, আমরা একটা একটা করে উদাহরণ দেখি কিভাবে এই টাইপের কথাবার্তাগুলোকে ইংরেজিতে বলতে পারি। সো প্রথমে 2 নম্বর কলামে একটা নিয়ম আছে, দেখুন, কোনো একটা সময় বেজে আরো কিছু সময় অতিক্রম হয়েছে বোঝাতে ফাস্ট হবে। কোনো একটা সময় বেজে আরো কিছু সময় অতিক্রম হওয়া, ধরেন এখন 8টা বেজে 5 মিনিট হয়েছে, অর্থাৎ 8টা বাজার পরে আরো 5 মিনিট অতিক্রম হয়ে গেছে, বা এখন 8:15 বাজে, মানে 8টা বাজার পরও 15 মিনিট অতিক্রম হয়ে গেছে। এই ক্ষেত্রে হচ্ছে পিএএসটি পাস্টটাকে ব্যবহার করা হয়। যেমন এখন উদাহরণ দেখুন, এখন 7:05, তাহলে এটাকে ইংরেজি করব কিভাবে? ইট ইজ, প্রথমেই হচ্ছে যেই টাইমটা অতিক্রম করে গেছে 5 মিনিট, সেই 5 মিনিট কথাটাকে আগে বসাতে হবে। তাহলে ইট ইজ 5 মিনিটস, এরপর পাস্ট কথাটাকে বসাতে হবে, সেটা বসালাম পাস্ট, এরপর মানে কয়টার পর থেকে অতিক্রম করে গেছে সেটা বসাতে হবে 7টার পর থেকে, সো 7টা বসালাম, এরপর নাওকে বসিয়ে দিলাম, অর্থাৎ এখনের জন্য নাও কথাটাকে বসালাম। এরপর অথবা এখন 7:05, এটাকে এভাবেও বলা যেতে পারে, এখন 7:05 বাজে। সো 70 নম্বর পৃষ্ঠায় দেখুন, ইট ইজ 5 মিনিটস পাস্ট 7 নাও, এটার ইংরেজিটাই আগের মতোই। এরপর দেখুন, এখন 7:15 বাজে, সোয়া কথাটার ইংরেজি আমরা কোয়ার্টার ব্যবহার করতে পারি, সো সেভাবে আমরা দেখি, ইট ইজ এ কোয়ার্টার পাস্ট 7 নাও। এখন 7:30 বাজে, এই সাড়ে কথাটার জন্য আমরা ইংরেজিতে হাফ ব্যবহার করতে পারি, তাহলে ইট ইজ হাফ পাস্ট নাও, অর্থাৎ 7টা বাজার পরও আরো আধা ঘন্টা অতিক্রম হয়ে গেছে, এই জন্য আমরা পাস্ট কথাটাকে ব্যবহার করেছি। এবার দেখুন, যদি 2 নম্বর কলামে দেখুন, কোনো একটা সময় বাজতে আরো কিছু সময় বাকি আছে, আমি বললাম যে এখন 7:45 বাজে, তার মানে 7টা বাজতে আরো 15 মিনিট বাকি আছে, এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে হচ্ছে টু বসবে।
যেমন দেখুন এখন 7টা বাজতে 5 মিনিট বাকি আছে, তাহলে এটাকে কিভাবে করব, ইট ইজ 5 মিনিটস টু 7 নাও। এরপর দেখুন এখন 6:45 বাজে, তার মানে হচ্ছে ইট ইজ এ কোয়ার্টার, পৌনে ইংরেজিও হচ্ছে কোয়ার্টার হবে, তাহলে ইট ইজ এ কোয়ার্টার টু 7 নাও। তাহলে আমরা এতক্ষণ ধরে যে কমন ব্যাপারটা এই সময়ের ক্ষেত্রে দেখলাম যে সবসময় ইট ইজ দিয়ে আমরা প্রকাশ করি, যখন বর্তমানে সময় বলতে যাই তখনই আমরা ইট ইজ দিয়ে প্রকাশ করি। আর যদি হচ্ছে আমাদেরকে পৌনে বা সাড়ে এই কথাগুলো, পৌনে বা সোয়া এই কথাগুলো বলতে হয়, তাহলে এ কোয়ার্টার ব্যবহার করব, আর সাড়ে বলতে গেলে হাফ ব্যবহার করব। আর যদি একটা সময় বেজে এটা অতিক্রান্ত হয়ে যায় তাহলে পাস্ট ব্যবহার করব, আর যদি বাকি থাকে তাহলে টু ব্যবহার করব। কোথাও না বুঝাতে নো হোয়ার ব্যবহার করা হয়। কোথাও না বুঝাতে কি ব্যবহার করা হয়, নো হোয়ার ব্যবহার করা হয়। যেমন আমি কোথাও থামবো না, আমি কোথাও থামবো না, তাহলে আই শ্যাল স্টপ নো হোয়ার, আই শ্যাল স্টপ নো হোয়ার। এরপর অনেকের মধ্যে অন্যতম বুঝাতে ওয়ান অফ দা ব্যবহার করা হয়। অনেকের মধ্যে অন্যতম বুঝাতে কি ব্যবহার করা হয়, ওয়ান অফ দা ব্যবহার করা হয়। যেমন নজরুল বিখ্যাত কবিদের মধ্যে অন্যতম, নজরুল বিখ্যাত কবিদের মধ্যে অন্যতম, তাহলে নজরুল ইজ ওয়ান অফ দা মোস্ট ফেমাস পোয়েটস। এখানে মনে রাখবেন, আপনারা দেখেন ওয়ান অফ দার পরে মোস্ট ফেমাসের পরে পয়েটস কথাটা লেখা হয়েছে। পয়েটস কথাটা লেখা হয়েছে, এখানে শুধু পয়েট লিখে দিলে কিন্তু হইতো না। পয়েটস কথাটা লেখা হয়েছে এই কারণে যে ওখানে দেখুন নজরুল বিখ্যাত কবিদের, কবিদের কথাটার জন্য এখানে পয়েটস কথাটা ব্যবহার হচ্ছে। অনেকে আবার ওয়ান অফ দার আগে ওয়ান দেখে এখানে পয়েট লিখে দিতে পারেন, সেটা হবে না। 71 নম্বর পৃষ্ঠায় আসুন। গুরুত্ব দেওয়ার জন্য কোন একটা জিনিস আমরা যখন একটু গুরুত্ব দিয়ে বলতে যাই যে তুমি তুমি এটা করেছো বা আমি আমি এটা করেছি, এই টাইপের ক্ষেত্রে আমরা আসলে কিভাবে সেটাকে ইংরেজিতে প্রকাশ করতে পারি, সো সেটা এখন আমরা দেখব। একটা ভাবে প্রকাশ করতে পারি এভাবে যে ইটস প্লাস সাবজেক্ট প্লাস হু প্লাস ভার্ব। কি বললাম, প্রথম হচ্ছে ইটস মানে ইট ইজ প্লাস সাবজেক্ট প্লাস হু প্লাস ভার্ব, এরপর বাকি অংশ। যেমন তোমরাই অপরাধী, তাহলে এই তোমরাই কথাটাকে ইংরেজি করব কিভাবে, ইট ইজ ইউ। এই তোমরাই কথাটাকে ইংরেজি করব কিভাবে, ইট ইজ ইউ। এরপর হুকে বসিয়ে দিন, এরপর অপরাধী ইংরেজি গিলটি। এখন যেহেতু হু এর আগে ইউ আছে তাই এর জন্য আগে আর বসেছে, ইজ বসে নাই। এরপর এভাবেও হতে পারে এই জোর দেওয়াটা, সাবজেক্টের পর একটা রিফ্লেক্সিভ প্রনাউন বসিয়ে তারপর ভার্বটা বসানো যেতে পারে। সাবজেক্টের পর একটা রিফ্লেক্সিভ প্রনাউন বসিয়ে তারপর হচ্ছে ভার্বটা বসানো যেতে পারে। রিফ্লেক্সিভ প্রনাউন কোনগুলো, সাধারণত সেলফ বা হচ্ছে সেলফ যুক্ত প্রনাউনগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন। তো উদাহরণ দেখলে বুঝতে পারবো, আমি আমি কাজটা করেছি, আমরা মাঝে মধ্যে নিজের উপর একটু গুরুত্ব প্রদান করার জন্য এভাবে বলি না। সো এই টাইপের কথাবার্তাকে ইংরেজি করতে গেলে কিভাবে করবো দেখুন, আমি আমি কাজটা করেছি, তাহলে যেটা হবে আমি ইংরেজি আই, এরপর আমি আবার এই কথাটা বলার জন্য হচ্ছে মাইসেলফ কথাটাকে ব্যবহার করলাম, কারণ আই এর রিফ্লেক্সিভ প্রনাউন হচ্ছে মাইসেলফ, সেটাকে ব্যবহার করলাম। তাহলে আই মাইসেলফ কাজটা করেছি, হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এরপর কোনো কিছু বলতে বুঝায় বা কোনো কিছু মানে বুঝায়, মানে এটা বুঝায়, এটা দ্বারা এটা বুঝায়, এই টাইপের কথাবার্তা বলতে গেলে আমরা মিনসকে বা মিনকে ব্যবহার করতে পারি। যেমন পেজেন্ট্রি, পেজেন্ট্রি বলতে বুঝায় কৃষক সম্প্রদায়, পেজেন্ট্রি বলতে বুঝায় কৃষক সম্প্রদায়, এটা একটা বাংলা কথা, এটাকে আমরা ইংরেজি করতে পারি কিভাবে, তাহলে পেজেন্ট্রি পেজেন্ট্রির মতো করেই বসিয়ে দিই, যেহেতু এটা ইংরেজি শব্দই ছিল। এরপর ওই যে বলতে বুঝায় এই কথাটার জন্য আমরা মিন্স কথাটাকে ব্যবহার করলাম, পেজেন্ট্রি মিন্স দ্য গ্রুপ অফ ফার্মার্স। এরপর কেউ কাউকে কিছু করতে দেয় বুঝাতে, অর্থাৎ আমি তাকে এটা করতে দিলাম বা সে আমাকে এটা করতে দিয়েছিল, এই টাইপের কথাবার্তার ক্ষেত্রে হচ্ছে লেট অথবা লেটসকে ব্যবহার করা হয়। এবং এখানে মনে রাখা দরকার যে ফার্স্ট এবং সেকেন্ড পার্সনের জন্য এবং প্লুরালের জন্য হচ্ছে লেট, ফার্স্ট এবং সেকেন্ড পার্সন এবং প্লুরালের জন্য লেট, আর থার্ড পার্সন এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য হচ্ছে লেটস। আমি তাকে কাজটি করতে দেই, আমি তাকে কাজটি করতে দেই, তাহলে আমি ইংরেজি আই আসলাম, ওই যে করতে দেই এটার জন্য লেট আনলাম, আর যেহেতু আই ফার্স্ট পার্সন তাই এখানে লেটস হয় নাই, লেট হয়েছে। এরপর তাকে কাজটি করতে দেয়, তাহলে তাকে ইংরেজি কি হবে, হার। এরপর কাজটি করা ইংরেজি কি হবে, ডু দ্য ওয়ার্ক। তাহলে কি হলো, আই লেট হার ডু দ্য ওয়ার্ক, সে আমাকে কাজটি করতে দেয়, তাহলে সেই ইংরেজি শি লিখলাম। এরপর এবার দেখুন শি কিন্তু একজন বা সিঙ্গুলার, এবং এটা ফার্স্ট পার্সনও না সেকেন্ড পার্সনও না, তাই এখন কি হবে, লেটস হবে, ওই করতে দেওয়া ইংরেজি হবে হচ্ছে লেটস। তাহলে কি হবে, শি লেটস মি ডু দ্য ওয়ার্ক। কেউ কিছু করতে যাচ্ছে বুঝালে, যে আমি এটা করতে যাচ্ছি, সে এটা করতে যাচ্ছে, এই টাইপের কথাবার্তা বলতে গেলে, মানে খুব কাছাকাছি সময়ের মধ্যে এটা করতে যাচ্ছে, এই টাইপের কথাবার্তা বলতে গেলে হচ্ছে অ্যাম ইজ আর প্লাস গোয়িং টু প্লাস ভার্বের মূল ফর্ম বসবে, অ্যাম ইজ আর প্লাস গোয়িং টু প্লাস ভার্বের মূল ফর্ম বসবে। যেমন সে আগামীকাল বিয়ে করতে যাচ্ছে, সে আগামীকাল
বিয়ে করতে যাচ্ছে। এখন এটা কিভাবে হবে, সেই ইংরেজি হি লিখলাম, এরপর এম ইজ আর থেকে যে কোনো একটা আনতে হবে। তাহলে আমরা জানি যে হি এর জন্য আমরা ইজ আনবো, আনলাম। এরপর যাচ্ছে বা যাওয়া, এটা ইংরেজি কি গো, তার সাথে আইএনজি হবে গোয়িং। এরপর টু বসবে, এরপর কি করতে যাচ্ছে, বিয়ে করতে। তাহলে বিয়ে করা ইংরেজি কি ম্যারি, সেটা বসালাম। এরপর কোন দিন যাচ্ছে, আগামীকাল, সেই টুমোরোটা বসিয়ে দিলাম। এরপর কেউ কিছু হতে যাচ্ছে বুঝালে, তাহলে যেটা হবে এম ইজ আর সাথে আগের মতোই গোয়িং টু, কিন্তু এরপরে জাস্ট একটা বি বসালেই হবে। একটা বি বসালেই জিনিসটা হয়ে যাচ্ছে। যেমন আমরা অতিথি হতে যাচ্ছি, আমরা অতিথি হতে যাচ্ছি, তাহলে উই আর, এরপর গোয়িং টু বসালাম, এরপর আগের মতোই কিন্তু একটা বি বসালাম, এরপর গেস্ট বসিয়ে দিলাম। পরবর্তী পৃষ্ঠায় 72 নম্বর পৃষ্ঠায় আসুন। কারো কোনো কিছু করতে দেরি বা বাকি আছে এরকম যদি আমরা বুঝাতে চাই, তাহলে আমাদেরকে যেটা ব্যবহার করতে হয়, প্রথমে অ্যাম ইজ আর বসাতে হয়, তারপর ইয়ার টু ব্যবহার করতে হয়, তারপর হচ্ছে ভার্বের মূল ফর্মটা বা 1 নম্বর ফর্মটা আমাদেরকে বসাতে হয়। তাহলে একটা উদাহরণ দেখা যাক ব্যাপারটা নিয়ে। আমরা আমার এখনো আসতে দেরি আছে, 3 নম্বর কলাম উদাহরণটা দেখুন, আমার এখনো আসতে দেরি আছে। এই যে দেরি আছে কথাটা, এখনো দেরি আছে কথাটা, এটার জন্যই আমরা অ্যাম ইজ আর প্লাস ইয়ার টু প্লাস ভার্বের মূল ফর্মটা ব্যবহার করবো। তাহলে আমার কথাটার জন্য আই ব্যবহার করলাম, এরপর অ্যাম ইজ আর থেকে আই এর সাথে অ্যাম আনলাম, তারপর ইয়ার টু আনলাম, তারপর আসা ইংরেজি কাম আনলাম। তাহলে হয়ে গেল কি আই অ্যাম ইয়ার টু কাম, এবং এটাই আমাদের ফাইনাল সেন্টেন্স। এরপর তার কাজটি শেষ করতে এখনো দেরি আছে, তার কাজটি শেষ করতে এখনো দেরি আছে। এরকম যদি কারো কোনো কিছু শেষ করতে এখনো দেরি থাকে বা ইয়া থাকে, তাহলে আমরা কি শিখেছি, অ্যাম ইজ আর প্লাস ইয়ার টু প্লাস ভার্বের মূল ফর্ম। তাহলে কি হবে, হিজ, তার জন্য হচ্ছে হি বসালাম, তারপর অ্যাম ইজ আর থেকে হি এর সাথে ইজ আনলাম, তারপর হচ্ছে ওই এখনো দেরি আছে এই কথাটার জন্য ইয়ার টু আনলাম, তারপর হচ্ছে কি শেষ করতে, শেষ করা ইংরেজি কি ফিনিশ, সেটাই আমরা আনলাম, মূল ফর্মে আনলে ফিনিশে আসে, তো ফিনিশ আনলাম, এরপর দি ওয়ার্কটা বসিয়ে দিলাম। তাহলে কি হলো, হিজ ইয়ার টু ফিনিশ দ্য ওয়ার্ক। এবার হচ্ছে যদি অতীতে হয় যে কারো কোনো কিছু করতে দেরি বা বাকি ছিল এরকম যদি বুঝাই, তাহলে জাস্ট অ্যাম ইজ আরের জায়গায় ওয়াজ ওয়ার্ডটা বসে যাবে, আর ইয়ার টু আর ভার্বের মূল ফর্ম ঠিকই থাকবে। তাহলে এরকম একটা সেন্টেন্স দেখা যাক। 3 নম্বর উদাহরণটা দেখুন, তার কাজটি শেষ করতে তখনও দেরি ছিল, তার কাজটি শেষ করতে তখনও দেরি ছিল। এই যে ব্যাপারটা, এবার কি করব, জাস্ট তার জন্য হচ্ছে হি আনলাম, তারপর ওয়াজ ওয়ার, যেহেতু ছিল কথাটা আছে তাই ওয়াজ অথবা ওয়ার আনতে হবে, তো হি যেহেতু সিঙ্গুলার বা একজন, তাই আমরা ওয়াজটা আনলাম বসালাম, এরপর হচ্ছে ইয়ার টু বসালাম, শেষ করার জন্য ফিনিশ আনলাম, এরপর কি কাজ, দি ওয়ার্ক। ঠিক আছে, তাহলে ফাইনাল সেন্টেন্সটা হলো হি ওয়াজ ইয়ার টু ফিনিশ দ্য ওয়ার্ক। এরপর দেখুন, কারো কোনো কিছু হতে দেরি বা বাকি আছে এরকম যদি বুঝাই, তাহলে যেটা হবে এম ইজ আর প্লাস ইয়ার টু বি, কি হবে, ইয়ার টু বি। এরপর যেটা হবে বাকি অংশটা বসে যাবে। তাহলে একটা উদাহরণ দেখা যাক, আমার এখনো সফল হতে দেরি আছে, আমার এখনো সফল হতে দেরি আছে। এই যে সফল হওয়া, এই হতে দেরি থাকলে এম ইজ আর ইয়ার টু বি হবে। তাহলে কি হবে, আমার জন্য আই আনলাম, আর আয়ের সাথে এম বসালাম, এরপর হচ্ছে ইয়ার টু বি বসালাম, এরপর সফল ইংরেজি কি সাকসেসফুল, সেটা আমরা বসালাম। এরপর তার এখনো ডাক্তার হতে দেরি আছে, তাহলে কি হবে, তার জন্য সি আনলাম, এরপর সি এর সাথে ইজ বসালাম, ইয়ার টু বসালাম, ইয়ার টু বি বসালাম, এরপর এ ডক্টর, একজন ডাক্তার হতে তার এখনো দেরি আছে, এজন্য এ ডক্টর বসালাম। এরপর যদি হয় যে দেরি ছিল এরকম, মানে অতীতকালের ব্যাপার চলে আসে, তাহলে জাস্ট এম ইজ এর আগে ওয়াজ ওয়ার বসিয়ে দিব, তারপর ইয়ার টু বি বসিয়ে দিলে হবে। যেমন তার তখনও ডাক্তার হতে দেরি ছিল, তাহলে কি হবে, শি ওয়াজ ইয়ার টু বি এ ডক্টর। এরপর একবারে শেষের দিকে দেখুন, কারো কোনো কিছু করার সম্ভাবনা, পরের পৃষ্ঠায় দেখুন লেখা আছে সম্ভাবনা আছে, এরকম বুঝালে কারো কোনো কিছু করার সম্ভাবনা আছে, তাহলে এম ইজ আর বসবে, এরপর লাইকলি টু বসবে, এরপর ভার্বের মূল ফর্ম বসবে। অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে কারো কোনো কিছু করার সম্ভাবনা আছে, এজন্য আমাদেরকে লাইকলি টু কথাটা আনতে হবে, আর এর আগে এম ইজ আর আনতে হবে। তাহলে দেখুন, আমার সেখানে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে কি হবে, আই এম, যেহেতু আয়ের সাথে এম বসবে, এরপর লাইকলি টু বসালাম, এবার যাওয়ার ইংরেজি কি গো, সেটা আমরা বসালাম গো, এরপর দেয়ার, সেখানে এজন্য দেয়ারটাকে বসালাম। তাহলে ফাইনাল সেন্টেন্সটা হলো আই এম লাইকলি টু বি, আই এম লাইকলি টু গো দেয়ার। এরপর 73 নম্বর পৃষ্ঠায় আসুন। এখন এমন যদি হয় যে কারো কোনো কিছু করার সম্ভাবনা ছিল, অর্থাৎ অতীতকালে ব্যাপারটা চলে যায়, তাহলে কি হবে, সিম্পলি আগে ওয়াজ ওয়ার চলে আসবে। আগে ছিল অ্যামিজার, এখন আসবে, যেহেতু অতীতকাল চলে আসছে তাই হচ্ছে ওয়াজ ওয়ার আসবে। তাহলে ওয়াজ ওয়ার প্লাস লাইকলি টু প্লাস ভার্বের মূল ফর্ম। তাহলে কি হবে, আমার সেখানে যাওয়ার সম্ভাবনা ছিল। তাহলে আই, আমার জন্য হচ্ছে আই বসালাম, তারপর হচ্ছে আই যেহেতু সিঙ্গুলার বা একজন,
তাই ওয়াজ বসালাম, এরপর হচ্ছে লাইকলি টু কথাটা যেহেতু সম্ভাবনা আছে ছিল কথাটা আছে, তাই লাইকলি টু কথাটা বসালাম, এরপর যাওয়ার সম্ভাবনা, যাওয়া কথাটার ইংরেজি কি গো, সেটা বসালাম, এরপর সেখানে দেয়ার, সো কি হবে আই ওয়াজ লাইকলি টু গো দেয়ার। কারো কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে বুঝালে তাহলে কি হবে am is are প্লাস লাইকলি টু বি, জাস্ট হওয়া কথাটা আসলে আমরা আগেও দেখতে পেয়েছি যে বি যুক্ত হয়ে গেছে, এখনো সেটাই দেখতে পাচ্ছি, লাইকলি টুর সাথে জাস্ট বি যুক্ত হয়ে যাবে, তাহলে তার ডাক্তার হওয়ার সম্ভাবনা আছে, তাহলে তার জন্য হচ্ছে হি বসবে, এরপর হচ্ছে am is are থেকে ইজ চলে আসলো, তারপর লাইকলি টু বি, যেহেতু হওয়ার সম্ভাবনা আছে কথাটা আছে তাই লাইকলি টু বি বসলো, এরপর এ ডক্টর বসে গেল। তারপর যদি সম্ভাবনা ছিল, তার কোনো কিছু হওয়ার সম্ভাবনা ছিল এরকম বুঝায়, তাহলে হচ্ছে জাস্ট অ্যামিজারের জায়গায় ওয়াজ ওয়ার চলে আসবে, তাহলে কি হলো তার ডাক্তার হওয়ার সম্ভাবনা ছিল, তাহলে হি ওয়াজ লাইকলি টু বি এ ডক্টর। কারো কিছু থাকার বা থাকার সম্ভাবনা আছে বা ছিল এরকম বুঝালে, থাকার সম্ভাবনা আছে বুঝালে অ্যামিজার, তারপর হচ্ছে লাইকলি টু প্লাস হ্যাভ, মানে লাইকলি টু হ্যাভ, এরপর বাকি অংশ বসে যাবে, যেমন তার একটি গাড়ি থাকার কথা বা সম্ভাবনা আছে, তাহলে কি হবে তার জন্য হি বসালাম, এরপর অ্যামিজার থেকে ই জানলাম, ওই যে থাকার বা থাকার কথা বা সম্ভাবনা আছে এটার জন্য লাইকলি টু হ্যাভ বসালাম, এরপর কি কি থাকার সম্ভাবনা আছে, একটি গাড়ি বা এ কার, সেটা বসিয়ে দিলাম, তাহলে কি হলো হি ইজ লাইকলি টু হ্যাভ এ কার। এখন যদি এমন হয় যে অতীতকালে ব্যাপারটা হয় যে সম্ভাবনা ছিল বা থাকার কথা ছিল এরকম হলে, যেমন তার একটি গাড়ি থাকার কথা ছিল বা তার একটি গাড়ি থাকার সম্ভাবনা ছিল, তাহলে হচ্ছে লাইকলি টু হ্যাভ এর আগে জাস্ট অ্যাম ইজ এর জায়গায় অতীতকালের রূপ ওয়াজ ওয়ার চলে আসবে, তাহলে কি হবে দেখুন তার একটি গাড়ি থাকার কথা ছিল বা সম্ভাবনা ছিল, তার জন্য হি আনলাম, এরপর যেহেতু ছিল কথাটা আছে তাই ওয়াজ ওয়ার থেকে হি যেহেতু একজন ওয়াজটাকে আনলাম, এরপর লাইকলি টু হ্যাভ এ কার বসিয়ে দিলাম। এরপর কারো কোনো কিছু করার কথা আছে এরকম যদি হয়, তাহলে হচ্ছে am is are বসবে, সাথে সাপোজ টু বসবে, এরপর ভার্বের মূল ফর্ম বা এক নাম্বার ফর্মটা বসে যাবে, যেমন তার 10টায় আসার কথা ছিল, সরি তার 10টায় আসার কথা মানে বর্তমান কালের ব্যাপার, তাহলে কি হবে তার জন্য সে আনলাম, এরপর হচ্ছে am is are থেকে ইজ নিয়ে আসলাম যেহেতু সে একজন, এরপর সাপোজ টু কথাটা নিয়ে আসলাম, এরপর হচ্ছে আসার কথা, আসা ইংরেজি কি কাম, সেটারই এক নাম্বার ফর্ম কাম বসিয়ে দিলাম, এরপর 10টায় এই কথাটার ইংরেজি হবে at 10 o'clock, তাহলে টোটালটা কি হলো she is supposed to come at 10 o'clock। এরপর এমন যদি হয় যে কারো কিছু করার কথা বা কথা ছিল আছে না, মানে অতীতকালের ব্যাপার, অর্থাৎ কারো কোনো কিছু করার কথা ছিল, তাহলে যেটা হবে জাস্ট am is এর জায়গায় was were টা চলে আসবে, আর পরে সাপোজ টু প্লাস ভার্বের মূল ফর্ম ঠিকই থাকবে। তাহলে 74 নম্বর পৃষ্ঠায় দেখুন তার 10টায় আসার কথা ছিল, এই যে এখানে ছিল কথাটা আছে, এই জন্য কি করলাম সি এর পরে ওয়াজকে বসালাম, এরপর সাপোজ টু কাম এট 10 o'clock। এবার আমরা আরো কিছু শব্দ দেখব যেগুলা দিয়ে হচ্ছে একটা সেন্টেন্সের পাশে আরেকটা সেন্টেন্স আমি সুন্দর করে বলতে পারি। আমাদের মাঝে মধ্যে এমন হয় না যে একসাথে অনেকগুলা কথা বলার প্রয়োজন হয়, এখন আমি যদি কথাগুলো এমন ভাবে বলি যে ভেঙে ভেঙে একটা একটা সেন্টেন্স আলাদা আলাদা করে বলি, মানে এ পাশের সেন্টেন্সের সাথে ও পাশের সেন্টেন্সের কোনো সম্পর্ক নাই, সম্পর্ক যুক্তকারী কোনো শব্দ নাই, তাহলে আমাদের কথাগুলো শুনতে বাজে শোনাবে। তো এরকম বাজে না শোনানোর জন্য আমাদের কিছু ভালো শব্দ শেখা দরকার, যেগুলোর মাধ্যমে আমরা একটা কথা বলার পরে আরো কিছু কথা যেন বলতে পারি, মিলিয়ে বলতে পারি, এজন্য যেন আমাদের একটা ব্যবস্থা থাকে, আমাদের মাথায় একটা ব্যবস্থা থাকে, সেই ব্যবস্থাটা আমরা করার জন্য এই টেবিলের জিনিসগুলো দেখব। সো প্রথমে একটা অভিব্যক্তি দেখুন, পাশাপাশি দুটো বাক্য যদি একই রকম তথ্য দেয়, অর্থাৎ আপনি প্রথম যে বাক্যটা বলছেন তারপরে যে বাক্যটা বলছেন দুটো যদি একই রকম তথ্য দেয়, তাহলে আপনি কি বসাবেন, তাহলে আপনি সিমিলারলি বসাবেন। কিভাবে সেটা দেখুন একটু। রবিন একজন মেধাবী ছাত্র, আপনি রবিন সম্পর্কে একটা ভালো কথা বললেন, ওকে, এরপর তার বোনও মেধাবী ছাত্রী, তার মানে কি আপনি তার বোন সম্পর্কে ভালো কথা বললেন, দুইটা কথা কি একই রকম না, এটাও ভালো কথা ওইটাও ভালো কথা, এরকম যখন একই রকম কথা বলবেন তখন মাঝখানে একইভাবে কথা, বাংলায় একইভাবে কথাটা বা ইংরেজিতে সিমিলারলি কথাটা ব্যবহার করতে পারেন। তাহলে রবিন একজন মেধাবী ছাত্র, এটার ইংরেজি হচ্ছে রবিন ইজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ওকে দাঁড়িয়ে আছে ফুল স্টপ দিয়ে দেন, এরপর হচ্ছে ওই একইভাবে কথাটার জন্য সিমিলারলিকে নিয়ে আসেন, ওকে সিমিলারলি নিয়ে আসলাম, এরপর হচ্ছে হিজ সিস্টার ইজ অলসো এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এখন যদি এরকম হয়, আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে পাশাপাশি যে দুইটা বাক্য আমি বলতেছি বা আমরা বলছি সেটা হচ্ছে একই রকম, এখন যদি হয় যে এই পাশে যেটা আর এই পাশে যেটা সেটা যদি একই রকম তথ্য না দিয়ে একটু ভিন্ন তথ্য দেয়, যে এটা ভালো বললো এটা খারাপ বললো, তাহলে কি হবে, তাহলে আমরা কয়েকটা বাংলা শব্দ ব্যবহার করতে পারি এবং সেই শব্দগুলোর ইংরেজিও আমরা এখন জানার চেষ্টা করব। তো প্রথম যে শব্দটা নিয়ে আমরা উদাহরণটা দেব সেটা হচ্ছে অন্যদিকে, বা ইংরেজিতে বললে অন দ্য আদার হ্যান্ড।
তাহলে দেখুন রবিন একজন মেধাবী ছাত্র, ভালো কথা। তারপর তার বোন মেধাবী ছাত্রী না। এখন সে মেধাবী ছাত্র কিন্তু তার বোন মেধাবী ছাত্রী না, এই যে ব্যাপারটা, এটা কি একটু বিপরীত রকম হয়ে গেল না? একজনের সম্পর্কে আপনি ভালো কথা বললেন, আরেকজন সম্পর্কে খারাপ কথা বললেন, এই যে বিপরীত রকম কথা হয়ে গেল। এজন্যই আমরা বাংলাতে অন্যদিকে কথাটা ব্যবহার করতে পারি আর ইংরেজিতে অন দ্য আদার হ্যান্ড কথাটা ব্যবহার করতে পারি। তাহলে কিভাবে বলবো? রবিন একজন মেধাবী ছাত্র, এটা রবিন ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এরপর অন দ্য আদার হ্যান্ড কথাটা বসিয়ে দিন, বইয়ের মধ্যে দেখানো আছে দেখুন। এরপর হিজ সিস্টার ইজ নট এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এরপর 75 পেজে চলে আসুন। যাই হোক, এই কথাটা হচ্ছে যে এই পাশে যেটা বললাম ওই পাশের কথাটা একটু পাশ কাটিয়ে গিয়ে অন্যরকম একটা কথা বলতে চাই। অর্থাৎ এই পাশে তার সম্পর্কে একটা ভালো কথা বললাম, ওই পাশে একটু খারাপ একটা কথা বলবো, কিন্তু আমি কথাটা একটু পাশ কাটিয়ে বলতে চাই। এজন্য হচ্ছে আমরা হাওয়েভার বা বাংলাতে যাই হোক আর ইংরেজিতে হাওয়েভার কথাটা ব্যবহার করতে পারি। যেমন আমি কঠোর পড়াশোনা করেছিলাম। এরপর দেখুন যাই হোক আমি পাশ করতে পারিনি। কঠোর পড়াশোনা করলে জেনারেলি কি হওয়ার কথা ছিল? আমার পাশ করার কথা ছিল, ভালো রেজাল্ট করার কথা ছিল, কিন্তু সেটা হয়নি, আমি পাশ করতে পারিনি। তাই কথাটা একটু পাশ কাটিয়ে বলার জন্য আমি যাই হোক কথাটা যুক্ত করে দিলাম, আর ইংরেজিতে সেটা বললে হাওয়েভার হবে। তাহলে আমি কঠোর পড়াশোনা করেছিলাম, এটার ইংরেজি কি হবে? আই স্টাডিড হার্ড। আর তার পাশে আমি পাশ করতে পারিনি, আই কুড নট পাস ইন দ্য এক্সাম, আর মাঝখানে হাওয়েভার কথাটা বসিয়ে দিন। কারণ এবং ফলাফল প্রকাশ করতে আমরা মাঝে মধ্যে কিছু কথা বলি যে এটার কারণে আমি এটা করতে পারিনি। তাহলে যেটা কারণ আর একটা হচ্ছে ফলাফল, যেটা করতে পারিনি বা করতে পেরেছি। তো এরকম কারণ এবং ফলাফল প্রকাশ করতে আমাদেরকে বাংলা কিছু শব্দ এবং ইংরেজি কিছু শব্দ জানা দরকার। তো প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে বাংলায় বলতে হয় তাই, আর ইংরেজিতে বলতে হয় সো। 3 নম্বর কলামের উদাহরণটা দেখুন। আমি অসুস্থ ছিলাম, এরপর তাই আমি ক্লাসে যোগদান করতে পারিনি। আমি অসুস্থ ছিলাম, এটা হচ্ছে কারণ, আর তাই আমি ক্লাসে যোগদান করতে পারিনি, আমি ক্লাসে যোগদান করতে পারিনি, এই কথাটা হচ্ছে ফলাফল। তাহলে এটাকে ইংরেজি করবো কিভাবে? ইজিলি, আমি অসুস্থ ছিলাম, এটা হচ্ছে আই ওয়াজ ইল, আর তাই ইংরেজি সো বসালাম, এরপর আমি ক্লাসে যোগদান করতে পারিনি, আই কুড নট অ্যাটেন্ড ইন দ্য ক্লাস। এবার আসুন, আমি যদি কথাটাকে তাই দিয়ে না বলে ফলাফল স্বরূপ বাংলা কথাটা ইউজ করি, তাহলে কিভাবে বলতে হবে? তাহলে ফলাফল স্বরূপের ইংরেজি হবে অ্যাজ এ রেজাল্ট। যেমন দেখুন, আমি অসুস্থ ছিলাম, ফলাফল স্বরূপ আমি ক্লাসে যোগদান করতে পারিনি, তাহলে আই ওয়াজ ইল, অ্যাজ এ রেজাল্ট আই কুড নট অ্যাটেন্ড ইন দ্য ক্লাস। এরপর যদি ফলাফল স্বরূপও বললাম না, এই কারণে এই কথাটা বলি বাংলাতে, আর ইংরেজিতে বললে সেটা বলতে পারি ফর দিস রিজন, দেয়ারফর, দ্যাট ইজ হোয়াই বা দ্যাটস হোয়াই। ঠিক আছে? তাহলে এটা কিভাবে বলা যায়? আমি অসুস্থ ছিলাম, এই কারণে আমি ক্লাসে যোগদান করতে পারিনি। এখন দেখুন, আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম, এটার ইংরেজি আই ওয়াজ ইল। এরপর এই কারণে ইংরেজি আমরা কি লিখলাম? ফর দিস রিজন লিখতে পারি, দেয়ারফর লিখতে পারি, দ্যাট ইজ হোয়াই লিখতে পারি। এরপর লিখলাম আমি ক্লাসে যোগদান করতে পারিনি, এটার ইংরেজি আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। তাহলে টোটালটা কি হলো দেখুন, আই ওয়াজ ইল, ফর দিস রিজন আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। অর্থাৎ যেটা হলো সেটা হচ্ছে যে টোটালটা মিলে আমার এ পাশের বাক্য আর ও পাশের বাক্যের মধ্যে একটা সম্পর্ক স্থাপন হয়ে গেল। এরপর দেখুন আরেকটা কথা যেটা দ্বারা এরকম একটা সম্পর্ক স্থাপন করা যেতে পারে, এভাবে, এভাবে, আর ইংরেজিতে বলে দাস বা হ্যান্স। এখন দেখুন, ধোঁয়া বাতাসের সাথে মিশে এবং বাতাসকে দূষিত করছে, ধোঁয়া বাতাসের সাথে মিশে এবং বাতাসকে দূষিত করছে, এভাবে ধোঁয়া পরিবেশকে দূষিত করে। এই যে এভাবে কথাটা আনলাম, এটা আমাদেরকে কিন্তু আগের বাক্যটা আর পরের বাক্যটার মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি করে দিচ্ছে। এখন এই এভাবে কথাটা ইংরেজি আমরা দাস বলতে পারি। তাহলে কি হলো? ধোঁয়া বাতাসের সাথে মিশে, এটার ইংরেজি কি? স্মোক মিক্স উইথ দ্য এয়ার। এরপর এবং বাতাসকে দূষিত করছে, অ্যান্ড পলিউটস ইট। এরপর যেটা করলাম, এভাবে কথাটার ইংরেজি করলাম দাস, ধোঁয়া পরিবেশকে দূষিত করে, এটার ইংরেজি কি হবে? স্মোক পলিউটস দ্য এনভায়রনমেন্ট। এরপর দেখুন, একটি বাক্যের সাথে অন্য বাক্য সংযোজন করে বলতে গেলে বা একই বিষয়ে অতিরিক্ত কোনো তথ্য দিতে গেলে ব্যাপারটা অনেকটা কিরকম, যে আমি একটা তথ্য দিলাম, এর পাশাপাশি আমি চাচ্ছি যে না আমি আরো একটা তথ্য দিব। অনেকে বাড়াই বলে না, একটু বাড়াই বলতে গেলে যেটা হয় সেটা হচ্ছে, ধরুন আমি বললাম যে আমি বাংলা জানি, পাশাপাশি আরো একটা তথ্য দিয়ে দিই, এছাড়াও আমি ইংরেজি জানি। এই যে পাশাপাশি একটার পর একটা তথ্য দিতে চাচ্ছি, এই জন্য আমরা এছাড়াও কথাটাকে ব্যবহার করতে পারি। আর 2 নম্বর কলামে দেখুন, এছাড়াও কথাটার ইংরেজির জন্য আমরা কি করতে পারি? বিসাইডস, মোর ওভার, ফার্দার মোর, ইন এডিশন, এগুলো আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমি বাংলা জানি, এটার ইংরেজি কি হবে? আই নো বাংলা। এরপর এছাড়াও ইংরেজি বিসাইডস, এরপর আমি ইংরেজি জানি, আই নো ইংলিশ। কোনো ব্যাপারে উদাহরণ প্রদান করতে গেলে অনেক সময় আমরা বলি না যে কিছু একটা বললাম, এরপর উদাহরণস্বরূপ কিছু একটা বলে দেই,
মানুষকে আরেকটু ভালো বোঝানোর জন্য। সো ওরকম কিছু বলতে গেলে আমাদেরকে কি ব্যবহার করতে হবে, উদাহরণস্বরূপ কথাটার ইংরেজির জন্য ফর এক্সাম্পল অথবা ফর ইনস্টেন্স। কি বললাম? ফর এক্সাম্পল অথবা ফর ইনস্টেন্স। এখন চা বিভিন্ন স্বাদের হয়ে থাকে, আমরা একটা উদাহরণ দেখছি সরাসরি। চা বিভিন্ন স্বাদের হয়ে থাকে, উদাহরণস্বরূপ সেখানে রয়েছে সেখানে রয়েছে দুধ চা, লেবুর চা এবং সবুজ চা ইত্যাদি। তাহলে এই কথাটাকে ইংরেজি করব কিভাবে? চা বিভিন্ন স্বাদের হয়ে থাকে, এটাকে ইংরেজি করা যায় হচ্ছে দেয়ার টি কামস অফ ডিফারেন্ট টেস্টেস। এরপর দেখুন, এই যে উদাহরণস্বরূপ কথাটা বললাম, এটাকে ইংরেজি করব ফর এক্সাম্পল। এই উদাহরণস্বরূপের ইংরেজি হচ্ছে ফর এক্সাম্পল, সেটা বসালাম। এরপর আমি আমার বাকি কথাটা বলছি, সেখানে রয়েছে দুধ চা, লেবুর চা এবং সবুজ চা। সো এটাকে ইংরেজি করলে হবে দেয়ার আর মিল্ক টি, লেমন টি অ্যান্ড গ্রিন টি এটসেট্রা। এরপর ৭৭ নম্বর পৃষ্ঠায় আসুন। কোনো একটি বাক্যের সংক্ষিপ্ত কথাকে ব্যাখ্যা করে অন্য বাক্যে বলতে গেলে আমরা মাঝে মধ্যে হয় কি, প্রথম একটা ছোট বাক্য বলে ফেললাম, তারপর যাকে বললাম তার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম যে যে সে এমন একটা ভাব করছে যে আমার কথাটা ভালোভাবে বুঝতে পারিনি। তখন আমরা কি করি, আরও বড় একটা বাক্য বা আরও ৪-৫টা কথা একসাথে জুড়ে দিয়ে সেই জিনিসটা বুঝিয়ে দেওয়ার ট্রাই করি। সো সেই জিনিসটা আমরা ইংরেজিতে কিভাবে করব আর বাংলাতেই বা কথাটা কিভাবে বলবো সেটা এখন আমরা দেখবো। ২ নম্বর কলামে দেখুন, আপনি যে বাক্যটা ছোট করে বললেন তারপরে যখন বড় করে বলতে যাবেন তখন যেটা বলবেন সেটা হচ্ছে অন্যভাবে বলা যায়। কি বলবেন? অন্যভাবে বলা যায়। আর সেটাকে ইংরেজিতে কি বলবেন? ইন আদার ওয়ার্ডস অথবা দ্যাট ইজ টু সেই, দ্যাট ইজ বা নেমলি। এখন এটাকে আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। ৩ নাম্বার কলামে আমাদের সহায়তা পরায়ণ হতে হবে। এরপর আমি যাকে বললাম সে আসলে আমি কোন অ্যাঙ্গেল থেকে কথাটা বললাম বা কেন বললাম সে সেটা বুঝতে পারছে না, তখন আমি আরেকটু ব্যাখ্যা করে বলতে গেলাম যে অন্যভাবে বলা যায় আমাদের অবশ্যই অন্যদেরকে সাহায্য করতে হবে যখন তাদের প্রয়োজন হয়। এই যে পরের কথাটা বলে দিলাম, তার কিন্তু কথাটা ক্লিয়ার হয়ে গেল। এখন এই যে ক্লিয়ার হলো, এটা ইংরেজিতে কিভাবে ক্লিয়ার করবো? তো আগে আস্তে আস্তে বাংলাটাকে ইংরেজি করা শুরু করি। আমাদের সহায়তা পরায়ণ হতে হবে, এটার ইংরেজি হচ্ছে উই হ্যাভ টু বি কোঅপারেটিভস। এরপর ওই যে অন্যভাবে বলা যায়, এটার জন্য ইন আদার ওয়ার্ডস নিয়ে আসলাম। এরপর হচ্ছে আমাদের অবশ্যই অন্যদের সাহায্য করতে হবে যখন তাদের প্রয়োজন হয়। তাহলে এটা কিভাবে ইংরেজি হবে? উই মাস্ট হেল্প আদার্স হোয়েন দে নিড। এবার আসুন আমরা একটা বড় ঘটনা বর্ণনা করতে গেলে, ঘটনাও না অ্যাকচুয়ালি, একটা যদি বড় একটা পদ্ধতি বর্ণনা করতে চাই বা ছোটখাটো পদ্ধতি হোক, একটা পদ্ধতি বর্ণনা করতে গেলে আমরা কিভাবে ধাপে ধাপে বর্ণনা করব, কোন ইংরেজি শব্দগুলো ব্যবহার করে আমরা ধাপে ধাপে বর্ণনা করব, সেটা এখন আমরা দেখব। সো আমরা জেনারেলি যখন হচ্ছে একটা পদ্ধতি বর্ণনা করতে যাই তখন কি হয়, একটা পদ্ধতিতে অনেকগুলো ধাপ থাকে, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, এভাবে বলতে হয়। তাহলে আমরা প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ এভাবে না বলে প্রথমে, দ্বিতীয়ত, তৃতীয়ত বা এরপর, তারপর এভাবে বলতে পারি। এখন সেই জিনিসগুলোই আমরা দেখব কিভাবে সাজিয়ে বলা যায়। সো আমরা খুব সাধারণ একটা পদ্ধতি সম্পর্কে বলবো, যে কিভাবে চা তৈরি করতে হয় সেটা সম্পর্কে বলবো। সো চা তৈরি করার পদ্ধতিটা আমরা এখানে বলা শুরু করছি। তার আগে একটু ২ নম্বর কলামে দেখে নেই যে আমরা পরপর কি ওয়ার্ডগুলো ইউজ করবো। দেখুন এখানে দেখানো আছে, প্রথমতর জন্য হচ্ছে ফার্স্টলি বা অ্যাট ফার্স্ট বা ফার্স্ট অফ অল, দ্বিতীয়তর জন্য সেকেন্ডলি, তৃতীয়তর জন্য থার্ডলি, এইভাবে আপনি যত দূর বলেন ফোর্থলি, ফিফথলি, যা ইচ্ছা বলতে থাকেন। একবারে শেষ ধাপে এসে আপনাকে বলতে হবে ফাইনালি বা লাস্টলি বা অ্যাট লাস্ট। এখন আমরা বাংলাটা দেখি যে কিভাবে হচ্ছে পদ্ধতিটা আমরা বাংলায় বলছি। চা তৈরি করা খুবই সহজ। প্রথমে আমাদেরকে কিছু বিশুদ্ধ পানি নিতে হবে, দ্বিতীয়ত আমাদেরকে এটা ফুটাতে হবে, তৃতীয়ত আমাদেরকে কিছু চা এবং চিনি মিশাতে হবে এতে, চতুর্থত আমাদেরকে ফুটন্ত মিশ্রণটি একটি চায়ের কাপে নিতে হবে, অবশেষে আমরা পেলাম ১ কাপ প্রস্তুত চা। মানে অবশেষে কথাটা যখন বললাম তখন আমার ধাপ শেষ, বলা শেষ। এখন এটাকে কিভাবে ইংরেজিতে বলবো? তাহলে চা তৈরি করা খুবই সহজ, এটার ইংরেজি হবে মেকিং এ কাপ অফ টি ইজ ভেরি ইজি। এরপর প্রথমে আমাদেরকে কিছু বিশুদ্ধ পানি নিতে হবে, প্রথমে কথাটার ইংরেজি হবে ফার্স্টলি, তারপর বাকি অংশটার ইংরেজি হবে উই হ্যাভ টু টেক সাম পিওর ওয়াটার। এরপর হচ্ছে দ্বিতীয়ত আমাদেরকে এটা ফুটাতে হবে। এখন দ্বিতীয়ত যখন বললাম তাহলে সেকেন্ডলি, এবং উই হ্যাভ টু বয়েল ইট। এরপর তৃতীয়ত আমাদেরকে কিছু চা এবং চিনি মেশাতে হবে এতে, তাহলে থার্ডলি উই হ্যাভ টু পুট সাম টি লেভেলস অ্যান্ড মিক্স সাম সুগার অন ইট। এরপর ফোর্থলি উই হ্যাভ টু পুট দ্য বয়েলড মিক্সার ইন এ টি কাপ। অর্থাৎ চতুর্থত আমাদেরকে কি করতে হবে, এখানে বলা ছিল দেখুন,
সেটা হচ্ছে আমাদেরকে ফুটন্ত মিশ্রণটি একটি চায়ের কাপে নিতে হবে। সো পরবর্তী পৃষ্ঠায় দেখুন, সর্বশেষ ধাপ আমাদের ছিল এর আগে, অবশেষে আমরা পেলাম 1 কাপ প্রস্তুত চা। তো অবশেষে কথাটার জন্য আমরা ফাইনালি কথাটা ব্যবহার করতে পারি, ফাইনালি উই হ্যাভ এ ডেলিকেট কাপ অফ টি। এরপর এই কথাটাকে প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত এইভাবে বোরিং ভাবে না বলে একটু অন্যভাবে বলা যেতে পারে, এই সংখ্যায় ধাপ গণনা না করেও। তাহলে কিভাবে বলতে পারি? প্রথমত, তারপর, 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 একবারে লাস্টে গিয়ে সব শেষে, এভাবে আমরা বলতে পারি। তো প্রথমত ইংরেজি কি? ফার্স্টলি, অ্যাট ফার্স্ট, ফার্স্ট অফ অল, যেটা আমরা আগেই দেখেছিলাম। তারপর ইংরেজি আমরা নেক্সট ব্যবহার করতে পারি, দেন ব্যবহার করতে পারি। এরপর আবার তারপরের জন্য আমরা আফটার দ্যাটও ব্যবহার করতে পারি। আর সব শেষের জন্য ফাইনালি বা লাস্টলি বা অ্যাট লাস্ট আমরা ব্যবহার করতে পারি। সো আগের পদ্ধতিটাই আরেকবার দেখে নেওয়া যাক। চা তৈরি করা খুবই সহজ। প্রথমে আমাদেরকে কিছু বিশুদ্ধ পানি নিতে হবে, তারপর আমাদেরকে এটা ফুটাতে হবে, তারপর আমাদেরকে কিছু চা এবং চিনি মিশাতে হবে এতে, এরপর আমাদেরকে ফুটন্ত মিশ্রণটি একটি চায়ের কাপে নিতে হবে। অবশেষে আমরা পেলাম 1 কাপ প্রস্তুত চা। এখন এটাকে আবার ইংরেজি করছি, দেখুন। মেকিং এ কাপ অফ টি ইজ ভেরি ইজি। Firstly, we have to take some few water. Next, or then we have to boil it. After that, we have to put some tea levels and mix some sugar on it. After that, we have to put the boiled mixture on in a tea cup. Finally, we have a delicate cup of tea. এবার আসুন, মাঝে মধ্যে এটা হয় না যে কোনো একটা ভুল সংশোধন করে দিয়ে আমরা একজনকে, সে বলল যে এটা এটা, আমি বললাম যে না বরং এটা এটা, এরকম কথা বলতে গেলে আমরা কি ব্যবহার করব? এরকম এই বরং কথাটা বলতে গেলে আমরা রাদার বা ইনস্টেড ব্যবহার করব। যেমন দেখুন, আমার বানান SHOPNIL নয়, বরং এটা SOPNIL। এখন এই কথাটাকে আমি কিভাবে ইংরেজিতে বলবো? তাহলে আমার নামের বানান, এই কথাটার ইংরেজি হবে স্পেলিং অফ মাই নেম ইজ, তারপর হচ্ছে SSOPNIL নয়, এই কথাটা হবে স্পেলিং অফ মাই নেম ইজ নট SSOPNIL, বরং এটা SOPNIL। তাহলে রাদার ইট ইজ SOPNIL, অথবা ইনস্টেড ইট ইজ SOPNIL। এরপর মাঝে মধ্যে আমাদেরকে বলতে হয় না, পরবর্তী পৃষ্ঠায় দেখুন, 79 পৃষ্ঠায় দেখুন, প্রকৃত পক্ষে একটা কথা বলা লাগে। কেন বলা লাগে? কোনো বাক্যের উপর গুরুত্ব দিতে। অর্থাৎ আপনি একটা কথা বললেন, তারপর আবার এই কথাটাকে একটু জোর দিয়ে বলার জন্য আপনি প্রকৃতপক্ষে কথাটা ইউজ করতে পারেন। যেমন দেখুন উদাহরণটা, তোমরা ভেবেছিলে আমি ভুল ছিলাম, প্রকৃতপক্ষে আমি সঠিক ছিলাম। তাহলে ব্যাপারটা দেখুন, আগের বাক্যে হচ্ছে সে সবার একটা সন্দেহ দূর করলো, এরপর বললো, আরেকটু জোর দিয়ে বললো যে প্রকৃতপক্ষে আমি সঠিক ছিলাম। তাহলে এই কথাটাকে ইংরেজি করা যায় কিভাবে? ইউ থট আই ওয়াজ রং, ইউ থট আই ওয়াজ রং, এটা ছিল তোমরা ভেবেছিলে আমি ভুল ছিলাম এর ইংরেজি। তারপর প্রকৃতপক্ষের ইংরেজি করলাম অ্যাকচুয়ালি, এরপর আমি সঠিক ছিলাম, আই ওয়াজ রাইট। এখন মাঝে মধ্যে আমাদেরকে একটা বাক্যের পর আরেকটা বাক্য যখন আমরা বলতে যাই, আমাদেরকে সময়সূচক কিছু কথাবার্তা বলতে হয়। যেমন ইতিমধ্যে, একই সময়ে, বর্তমানে, ভবিষ্যতে, এই টাইপের কথাবার্তা বলতে হয়। তাহলে এগুলো বলতে গেলে আমরা কিভাবে বলবো সেটা আমরা দেখবো। তো ইতিমধ্যে কথাটা যখন বলতে যাব তখন আমরা দুইভাবে বলতে পারি, ইন দ্য মিন টাইমে বলতে পারি, মিন হোয়াইলে বলতে পারি। সো উদাহরণটা দেখুন 3 নম্বর কলামে, আমি তাকে ডেকেছিলাম, ইতিমধ্যে সে এসেছে। তার মানে আমি তাকে ডাকতে ডাকতে সে এসে গেছে। সো আমি তাকে ডেকেছিলাম, এটার ইংরেজি কি হবে? আই কল্ড হার। এরপর ইতিমধ্যে ইংরেজি ইন দ্য মিন টাইম, এরপর সে এসেছে, শি হ্যাজ কাম। এরপর দেখুন একই সময়ে, একই সময় মানে কি? অর্থাৎ এ পাশে একটা কাজ চলছিল, সেটার পাশাপাশি একই সময় আরেকটা কাজ হয়েছে বা ঘটছে, এই টাইপের কথাবার্তা। সো একই সময় ইংরেজি হবে অ্যাট দ্য সেম টাইম। 2 নম্বর কলামে সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে একই সময় ইংরেজি হচ্ছে অ্যাট দ্য সেম টাইম। এবার দেখুন উদাহরণটা, আমি বই পড়ছিলাম, একই সময়ে সে মুভি দেখছিল। অর্থাৎ যখন আমি বই পড়ছিলাম তখন সে মুভি দেখছিল। অর্থাৎ দুইটা কাজেই একই সময় হয়েছে, সেজন্য আমরা অ্যাট দ্য সেম টাইম কথাটা ব্যবহার করতে পারি। তো আমি বই পড়ছিলাম, এটার ইংরেজি কি হবে? আই ওয়াজ রিডিং এ বুক। এরপর একই সময় ইংরেজি অ্যাট দ্য সেম টাইম। এরপর সে মুভি দেখছিল, শি ওয়াজ ওয়াচিং এ মুভি। এরপর আমরা মাঝে মধ্যে বলা লাগে না যে বর্তমানে এটা হচ্ছে, বর্তমানে সেটা হচ্ছে, এই টাইপের কথাবার্তা বলতে গেলে আমাদেরকে বর্তমানের ইংরেজির জন্য অ্যাট প্রেজেন্ট ইউজ করতে হবে। যেমন দিনে দিনে পরিবেশ দূষিত হচ্ছে, বর্তমানে গ্রিনহাউস প্রভাব বড় ধরনের হুমকি হিসেবে দেখা দিয়েছে। তাহলে দিনে দিনে পরিবেশ দূষিত হচ্ছে, এটার ইংরেজি কিভাবে করা যায়? এনভায়রনমেন্ট ইজ পলিউটিং ডে বাই ডে। বললাম দিনে দিনে কথাটা যে ডে বাই ডে, সেটা আমরা প্রিপোজিশনের মধ্য থেকে শিখে এসেছি। এরপর বর্তমানে, এটার জন্য আমরা অ্যাট প্রেজেন্ট কথাটা আনলাম। এরপর হচ্ছে গ্রিনহাউস ইফেক্ট হ্যাজ
অ্যাজ এ গ্রেট থ্রেট। এটা আমরা কোথায় পেলাম? ওই যে গ্রিন হাউস প্রভাব বড় ধরনের হুমকি হিসেবে দেখা দিয়েছে, সেটার জন্য আমরা এটা আনলাম। ভবিষ্যতে, বর্তমানে তো বলে ফেললাম, এবার হচ্ছে ভবিষ্যৎ নিয়ে কথা বলতে হবে। তাহলে ভবিষ্যতে বলতে গেলে কি ব্যবহার করতে হবে? ইন ফিউচার ব্যবহার করতে হবে। তাহলে দেখুন, দিনে দিনে পরিবেশ দূষিত হচ্ছে, ভবিষ্যতে গ্রিন হাউস প্রভাব বড় ধরনের হুমকি হিসেবে দেখা দিবে, এটা হচ্ছে ভবিষ্যতের কথা। তাহলে কি হবে? এটা আগের মতোই, এনভায়রনমেন্ট ইজ পলিউটিং ডে বাই ডে। আর এরপর ভবিষ্যতে কথাটার জন্য শুধুমাত্র ইন ফিউচার কথাটাই লিখে দিন। এরপর গ্রিন হাউস ইফেক্ট উইল অ্যাপিয়ার অ্যাজ এ গ্রেট থ্রেট। এবার আমরা এতক্ষণ ধরে যে শব্দগুলোর আলোচনা করতেছিলাম তাদের একটা পরিসমাপ্তির দিকে চলে আসবে, এবং পরিসমাপ্তির দিকে আসতে গিয়ে আমরা পরিসমাপ্তি টাইপ কথাবার্তায় বলবো, সেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, আমরা যখন কোনো একটা আলোচনা করি, সেটা যখন সব শেষে শেষ করতে যাই, আমাদের একটা ফিনিশিং দেওয়ার প্রয়োজন হয়। সেই ফিনিশিং দিতে গিয়ে আমরা কোন শব্দগুলো ব্যবহার করব সেটা এখন আমরা দেখব। তো আমরা বাংলায় যেটা ব্যবহার করতে পারি, পরিশেষে কথাটা ব্যবহার করতে পারি। তো পরিশেষে কথাটার ইংরেজি কি হবে? ইন কনক্লুশন, অথবা ইন দ্য এন্ড, অথবা ফাইনালি। যেমন পরিশেষে আমি বলতে পারি আমি আপনাকে ব্যাপারটা বুঝাতে পেরেছি। পরিশেষে আমি বলতে পারি আমি আপনাকে ব্যাপারটা বুঝাতে পেরেছি। তাহলে এখানে পরিশেষে ইংরেজি ইন কনক্লুশন। এরপর আমি বলতে পারি আই ক্যান সে। এরপর হচ্ছে আমি আপনাকে ব্যাপারটা বুঝাতে পেরেছি, আই ক্যান মেক ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার। এরপর সংক্ষেপে বা এক কথায় বলা যায়। বাংলায় আমাদেরকে মাঝে মধ্যেই বলা লাগে যে সংক্ষেপে বলা যায় বা এক কথায় বলা যায়। এটার জন্য আমরা কি করব? এটার জন্য সংক্ষেপে বলা যায়, এটাকে বলা যায় টু সাম আপ বাই ইন এ ওয়ার্ড ইন এ ব্রিফ, এরকম ইন ব্রিফ এরকম বলা যায়। তাহলে পাশের উদাহরণটা আমরা ইংরেজি করার ট্রাই করি। সংক্ষেপে বলা যায়, এটা খুবই মজার একটি ব্যাপার। তাহলে সংক্ষেপে বলা যায়, এটা ইংরেজি করলাম টু সাম আপ, আর এটা খুবই মজার একটা ব্যাপার, ইট ইজ এ ভেরি ইন্টারেস্টিং ম্যাটার। 81 নম্বর পৃষ্ঠে আসুন। আমাদেরকে মাঝে মধ্যে হঠাৎ কথাটা বলা লাগে। হঠাৎ কথাটা বলতে গেলে আমাদেরকে কি ইউজ করা লাগে? সাডেনলি। তাহলে এই সাডেনলিটা আমরা কিভাবে ইউজ করতে হয় সেটা বাংলা একটা উদাহরণ দেখি, তারপর ইংরেজিটা দেখব। আমাদের ইন্ডিয়া যাওয়ার কথা ছিল, হঠাৎ সে সিদ্ধান্ত নিল সিঙ্গাপুর যাওয়ার। এই যে হঠাৎ একটা ঘটনা ঘটে গেছে, এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? আমাদের ইন্ডিয়া যাওয়ার কথা ছিল, এটার ইংরেজি হবে উই আর সাপোজ টু গো টু ইন্ডিয়া। ওই যে কথা ছিল ইংরেজি যে সাপোজ টু ছিল, সেটা তো আমরা আগেই দেখে এসেছি। এরপর হঠাৎ, এই হঠাৎের জন্য সাডেনলি আনলাম, সে সিদ্ধান্ত নিল সিঙ্গাপুর যাওয়ার, শি ডিসাইডেড টু গো টু সিঙ্গাপুর। এরপর নির্দিষ্ট করে বলতে গেলে, স্পেসিফিক্যালি এটা বলা যায়, বা স্পেসিফিকলি এটাকে একটা উদাহরণ দিয়ে আমরা বোঝার ট্রাই করি। নির্দিষ্ট করে সে দোষী, বা নির্দিষ্ট করে বলতে গেলে সে দোষী। তাহলে স্পেসিফিকলি হি ইজ দ্য গিল্টি, সে দোষী এটার ইংরেজি হি ইজ দ্য গিল্টি, আর নির্দিষ্ট করে ইংরেজি স্পেসিফিকলি। কোনো কিছু অনুসারে, বলতে গেলে অ্যাকর্ডিং টু। যেমন মানচিত্র অনুসারে এখানে একটা স্কুল ছিল, তাহলে কি হবে? অ্যাকর্ডিং টু দ্য ম্যাপ, অর্থাৎ মানচিত্র অনুসারে, এই কথাটার ইংরেজি হলো অ্যাকর্ডিং টু দ্য ম্যাপ দেয়ার ওয়াজ এ, আর এখানে একটা স্কুল ছিল, এটা হচ্ছে দেয়ার ওয়াজ এ স্কুল। সত্যি বলতে গেলে, ট্রুলি স্পিকিং, সত্যি বলতে গেলে কি বলতে হবে? ট্রুলি স্পিকিং বলতে হবে। তাহলে সত্যি বলতে গেলে আমি অপরাধী, ট্রুলি স্পিকিং আই এম দ্য গিল্টি। খোলাখুলি ভাবে বলতে গেলে তাহলে আমাদেরকে ইংরেজিতে কি বলতে হবে? ফ্র্যাঙ্কলি স্পিকিং। খোলাখুলি ভাবে বলতে গেলে কি বলতে হবে? ফ্র্যাঙ্কলি স্পিকিং। খোলাখুলি ভাবে বলতে গেলে আমি এই ব্যাপারে কিছুই জানি না। তাহলে এই খোলাখুলি ভাবে বলতে গেলে এই কথাটাকে ইংরেজি করা যাবে কিভাবে? ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি এই ব্যাপারে কিছুই জানি না, আই নো নাথিং অ্যাবাউট দিস ম্যাটার। 82 নম্বর পৃষ্ঠায় আসুন। কিছুক্ষণের জন্য, ফর এ হোয়াইল। কিছুক্ষণের জন্য, এই কথাটার ইংরেজিকে আমরা কিভাবে বলবো? ফর এ হোয়াইল। যেমন সে এখানে কিছুক্ষণের জন্য এসেছিল, হি কেম হিয়ার ফর এ হোয়াইল। বিচারাধীন, বিচারাধীন কথাটাকে ইংরেজিতে বলতে গেলে বলতে হবে আন্ডার ট্রায়াল। কি বলতে হবে? আন্ডার ট্রায়াল। তাহলে যেহেতু বিষয়টি বিচারাধীন, উদাহরণ দেখুন, যেহেতু বিষয়টি বিচারাধীন আমি এ ব্যাপারে কিছু বলতে চাই না। তাহলে যেহেতু বিষয়টি বিচারাধীন, এটার জন্য যেহেতুর জন্য সিন্স আনলাম, বিষয়টি দিস ম্যাটার ইজ আন্ডার ট্রায়াল, বিচারাধীনের জন্য ইজ আন্ডার ট্রায়াল আনলাম। এরপর আমি এ ব্যাপারে কিছু বলতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু সে এনিথিং অ্যাবাউট দিস ম্যাটার। সে কারণে ইংরেজি হবে ফর দ্যাট রিজন। সে কারণে আমি এ ব্যাপারে কিছু বলতে চাই না। তাহলে সেই কারণের জন্য ফর দ্যাট রিজন বসান। এরপর আমি এ ব্যাপারে কিছু বলতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু সে এনিথিং অ্যাবাউট দিস ম্যাটার।